আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা জানি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। সব ঠিকঠাক আছে? দেখো তো সব ঠিকঠাক আছে কিনা এবং আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার সাউন্ড, ক্লিয়ার, অল ক্লিয়ার আয়াত বলছে। তাহলে আমরা একটু শেয়ার করে দেই ক্লাসটা। আমরা বলেছিলাম যে ঠিক রাত 10টায় আমরা ঠিক রাত 10টায় আমাদের যে মেহিরস্টিকের ট্যালেন্ট হান্ট যে মডেল টেস্ট বইটা আছে আমরা সেটার উপরে প্রশ্ন সলভ ক্লাস নিব। হ্যাঁ, এটার উপরে মডেল টেস্ট সলভ ক্লাস যেটা সেটা নিব বলেছিলাম। তো আমরা শুরু করছি। অল ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার আছে, অল ক্লিয়ার আছে বলছো, ঠিকঠাক আছে বলছো। সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু দেখি, আলোচনা করার চেষ্টা করি। গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে। প্রশ্ন, একটু ক্লাসটা শেয়ার করে দাও তো ভাই, একটু ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও ভাই। তোমার কাছে আমার একটাই অনুরোধ, একটু ক্লাসটা শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে দিয়ে ক্লাসটা শেয়ার করে দিয়ে তুমি একটু আমার সাথে আমার সাথে চলো, আমরা একটু আলোচনা করি ক্লাস নিয়ে। গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বলবো, প্রশ্ন অ্যানালাইসিস করবে। 62 আমাদের এখনো মাত্র শেয়ার ডান আছে, শেয়ার ডান স্যার, শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ফারিহা তাবাসসুম স্যার স্ক্রিন একটু জুম করেন। আমরা স্ক্রিন জুম করব, তুমি মনে হয় নতুন আজকে ক্লাসে না ফারিয়া? বুঝি বুঝি বুঝি, চেহারা দেখলেই বোঝা যায়। চেহারাটা না, কমেন্টের চেহারা দেখলে বোঝা যায়। স্যার একটু জুম করেন প্লিজ। চলেন চলেন আমরা একটু শুরু করি তাহলে না। ওকে, দেখেন 1 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন 1, মডেল টেস্ট 9, 1 নম্বর প্রশ্ন। এই আমরা না আজকে এটা আলোচনা করতেছিলাম, সরকারি চাকরির বয়সসীমা নাকি? তাহলে দেখেন কি বলছে, বলছে কি দেখেন, বলছে বর্তমানে দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত? 30 বছর, 32 বছর, 34 বছর, 35 বছর। আমরা আন্দোলন করেছি, আন্দোলন শুনেছি, দেখেছি আন্দোলন নিয়ে। তাহলে সরকারি চাকরিতে বয়স কত? বর্তমানে সরকারি চাকরিতে বয়স কত সবাই জানি, কমেন্ট করি, সবাই জানি এটা। সরকারি চাকরিতে বর্তমানে বয়স কত? সরকারি চাকরিতে বয়স 32। ওকে, থ্যাংক ইউ। আমার কোনো ফ্রেন্ড নাই, কারে শেয়ার দিব? তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, ফেসবুক টাইমলাইনে। তাহলে একের অ্যান্সার কি? সরকারি চাকরিতে বয়স বর্তমানে কত করা হয়েছে? 32 বছর। দাবি কত ছিল? 35 বছরের। 2 নম্বর প্রশ্নের দিকে দেখি। ইন্টারপোল, ইন্টারপোল, আচ্ছা এই ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা, আন্তর্জাতিক পুলিশ সংস্থা যার সদর দপ্তর। এই ইন্টারপোলের হেডকোয়ার্টার আছে ফ্রান্সের লিওতে। এই লিও আছে ফ্রান্সে। লিও কোথায় আছে? লিও আছে ফ্রান্সে। ফ্রান্সের লিওতে আছে এই ইন্টারপোল। তো ইন্টারপোলের নবম মহাসচিব কে? ইন্টারপোলের নবম মহাসচিব বলছে। নবম মহাসচিব কে? ভালডেসি উরকুইজা, ব্রাজিল। জার্গেন স্টক,
রোনাল্ড ক্যাথেন নোভেল, অস্কার ডেসলার, অস্ট্রিয়া অস্ট্রিয়া বলেন। ইন্টারপোলের বর্তমান নবম মহাসচিব কে? ইন্টারপোলের বর্তমান নবম মহাসচিব কে? ব্রাজিলের, ব্যক্তিটা হচ্ছে ব্রাজিলের, নামটা উচ্চারণ করতেই খুবই কঠিন, ব্রাজিল। ভালডেসি, নাম কি তার? ভালডেসি, ব্রাজিলের ভালডেসি, ব্রাজিলের কোন? ভালডেসি, ব্রাজিলের ভালডেসি। ইন্টারপোলের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে ভালডেসি। কোন দেশের তিনি? ব্রাজিলের। ব্রাজিল, এই যে ব্রাজিল, এই ব্রাজিল কিন্তু দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ ব্রাজিল। ফুটবলের উর্বর ভূমি বলা হয় কাকে? ব্রাজিলকে। ফুটবলের উর্বর ভূমি বলা হয় কাকে ব্রাদার? ব্রাজিলকে। তাহলে ব্রাজিল থেকে ইন্টারপোলের নবম মহাসচিব হয়েছেন। ওকে, 3 নম্বর প্রশ্ন। গতদিনও মনে হয় এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম আমরা, না? বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? গতদিন আমরা আলোচনা করেছিলাম এটা, স্যাটেলাইট কে উৎক্ষেপণ করেছিল। বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নামটা কি? স্পুটনিক 1, ক্রাইরোস্যাট 2, লিগনোস্যাট, স্কাইস্যাট। বলেন তো, 3 নম্বর প্রশ্ন অ্যান্সার করেন। 3, প্রশ্ন নাম্বার 3, 3 এ বলতেছেন। হ্যাঁ, 3 বলছেন। আচ্ছা দেখেন, লিগনোস্যাট, কি নাম? লিগনোস্যাট। এই স্যাটেলাইটের নাম হচ্ছে লিগনোস্যাট। লিগনোস্যাট স্যাটেলাইটের নামটা কি ব্রাদার? লিগনোস্যাট। হ্যাঁ, লিগনোস্যাট। আসেন 4, প্রশ্ন নাম্বার 4 চলে আসি। প্রশ্ন 4, 21 অক্টোবর 2024 সালে কোন দেশ আইএমএফ এর 191তম দেশ? ওকে, আলোচনা করেছি আমাদের সাম্প্রতিক ক্লাসের মধ্যেই আলোচনা করেছি যে 21 অক্টোবর 2024 সালে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে 1944 সালে একটা সম্মেলন হয়েছিল, নাম হচ্ছে ব্রিটেন উডস সম্মেলন। সেই সম্মেলনের মাধ্যমে আইএমএফ গঠিত হয়। তাহলে এই আইএমএফ এর বর্তমান 191তম দেশ, আইএমএফ এর 91তম দেশ সদস্যপদ পেয়েছে কে? কিউবা, লিচেনস্টাইন, উত্তর কোরিয়া, মোনাকো। বলেন তো কোন দেশ? প্রশ্ন নাম্বার 4, প্রশ্ন 4, প্রশ্ন 4। না পারলে বলবেন যে পারি না, কিন্তু ভুলভাল দাগাবেন না প্লিজ। না পারলে বলবেন যে পারি না ভাই, বলে দেন, তাহলে বলে দিব, কিন্তু ভুলভাল দাগাবেন না, ঠিক আছে? ভুলভাল দাগাবেন না। ওকে ওকে, তাহলে 9 নম্বর প্রশ্ন। তাহলে 1900, দেখো 191তম দেশ হচ্ছে উত্তর কোরিয়া। 191তম দেশ কোনটা? উত্তর কোরিয়া। আইএমএফ এর সদস্য, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সাল সাবিহা ইসলাম শ্রুতি, তোমাকে গত ক্লাসে পেয়েছি, আজকে পেয়েছি, মাঝখানে অনেকগুলো ক্লাসে তোমাকে পাইনি, কেন যেন, তুমি যখন কোথায় হারিয়ে গেলে। ও, তাহলে দেখেন, ওকে, আমাকে কে যেন একটা প্রশ্ন করেছিল যে ভাইয়া, ভাইয়া আইএমএফ এর বর্তমান সদস্য কোনটা? আইএমএফ এর যে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে, ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু আবার 191তম দেশটাই দেখায়। আমি আপনাদেরকে ওয়েবসাইটের মধ্যেও দেখায় দিতে পারি। আইএমএফ এর যে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে, আইএমএফ, সেটাতে কিন্তু তাই বলতেছে যে আইএমএফ এর সদস্য দেশ। আমি সেদিন, আমাকে কে যেন প্রশ্ন করলো, আমি তাকে কিন্তু অ্যান্সার দিয়েছিলাম। আমাকে কে যেন কোন একজন প্রশ্ন করেছিল যে স্যার আইএমএফ নিয়ে একটু বলেন তো, এর সদস্য দেশ কোনটা, লিচেনস্টাইন নাকি হচ্ছে কোরিয়া? তাহলে আমি তোমাকে একটু আবারও দেখা দেই। আইএমএফ, দেখো আইএমএফ, আইএমএফ এর কান্ট্রি ইনফরমেশন, আমার কনফিউশনটা ক্লিয়ার করে দেয়। কান্ট্রি ইনফরমেশন, একটা বিশাল বড় চার্ট আছে, চার্ট আছে, আইএমএফ এর টোটাল কান্ট্রির চার্ট আছে একটা। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দেখো এই যে আইএমএফ এর যে চার্ট আছে,
এই চার্টটা ডিসেম্বর 27, 1945 সাল থেকে এই চার্ট করা হয়েছে। এই চার্টের মধ্যে সেদিনও কাকে যেন দেখালাম, ওই বাচ্চাটা কি ক্লাসে আছো কিনা একটু বলো তো। এই যে দেখো, এই যে অক্টোবর 21, 2024, তোমরা দেখতে পাও কিনা আমি জানি না। দেখো, লিচেনস্টাইন অক্টোবর 21, 2024 সাল, অক্টোবর 21, 2024 সাল। এ হচ্ছে লাস্ট কান্ট্রি, এটা হচ্ছে লাস্ট কান্ট্রি দেখাচ্ছে এখানে। হ্যাঁ, 191তম দেশ হিসেবে লাস্ট দেখাচ্ছে লিচেনস্টাইনকে। সো একটু অপশনটা দেখে দেখতে হবে, যদি লিচেনস্টাইন না থাকে তাহলে হয়তো তুমি কোরিয়া দাগাতে পারো, কিন্তু দেখে নিও যে কোনটা আছে পরীক্ষার অপশনের মধ্যে। দুইটাই থাকবে না, যে কোনো একটা থাকবে। এটা আমি নোটও দিয়ে দিয়েছি, তোমাদের বইয়ের মধ্যে নোটও দিয়ে দিয়েছি, তোমাকে আবার একটু দেখাই দিলাম। ওকে, 5 নম্বর প্রশ্নটা দেখে দেখো। জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটা? 5, প্রশ্ন 5, আন্তর্জাতিক বর্ষ, আন্তর্জাতিক বর্ষ, আন্তর্জাতিক বর্ষ কোনটা? আন্তর্জাতিক বর্ষ কোনটা? যে কি বলছে, টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটা? কত সালকে করা হয়েছে? কত সালকে করা হয়েছে? কত সালকে করা হয়েছে? বর্ষটা কত সালকে করা হয়েছে? 2027 সাল, 2027 সাল। ওকে, তাহলে বর্ষ কত সালকে করা হয়েছে? বর্ষ কত সালকে করা হয়েছে? 2025, 26, 27। তাহলে 2027 সালকে আন্তর্জাতিক বর্ষ করা হয়েছে, 2027 সাল। অ্যান্সার হবে 2027 সাল। এরপরে আসো, 1994 সালে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বলেছে। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র। দেখেন, আমাদের সিটি কর্পোরেশন আছে 12টা। এই সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম যে মেয়র আছে, সেই মেয়রটার নাম কি? আনিসুল হক, সাদেক হোসেন খোকা, সাইদ খোকন, মেয়র মোহাম্মদ হানিফ। তাহলে নির্বাচিত মেয়র কোনটা? মেয়র মোহাম্মদ, প্রশ্ন নম্বর 7, মেয়র মোহাম্মদ হানিফ। নির্বাচিত মেয়র কে? মেয়র মোহাম্মদ হানিফ। তাহলে এই যে মেয়র মোহাম্মদ হানিফ, তার নামে একটা ফ্লাইওভার আছে। তার নামে কি একটা আছে? ফ্লাইওভার। মেয়র মোহাম্মদ হানিফের নামে কি আছে? একটা ফ্লাইওভার আছে, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, তাই না? আচ্ছা, ঢাকাতে মানে বাংলাদেশে মোট সিটি কর্পোরেশন আছে কয়টা? 12টা সিটি কর্পোরেশন। এর মধ্যে সর্বশেষ সিটি কর্পোরেশনের নাম হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সর্বশেষ ময়মনসিংহ। আচ্ছা, এই সিটি কর্পোরেশনের যিনি প্রধান হয় তাকে বলা হয় মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, যার মেয়াদ হলো 5 বছর, যার পদমর্যাদা হচ্ছে একজন প্রতিমন্ত্রীর সমান, যাকে ফাদার অফ সিটি বলা হয় বা নগর পিতা বলা হয়। সিটি কর্পোরেশন মেয়রকে কি বলা হয়? নগর পিতা। আচ্ছা, এরপর আসেন, ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? দেখেন, রাঙামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতে বসবাস করে। এগুলো পার্বত্য চট্টগ্রামের অঞ্চল। তাহলে আমরা জানি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে 11টা উপজাতি। কয়টা? 11টা উপজাতি। চাকমা, মারমা, চাক, খুমি, হ্যাঁ, লুসাই, তঞ্চঙ্গা, এগুলো সব বসবাস করে এই বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ির দিকে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জে বসবাস করে খাসিয়ারা। কারা? খাসিয়া বসবাস করে মণিপুরি, বসবাস করে পাঙ্গন, বসবাস করে লাউয়া। পাঙ্গন, লাউয়া হচ্ছে মুসলিম উপজাতি। হ্যাঁ, আচ্ছা, বরগুনা, পটুয়াখালী, এই পটুয়াখালীর দিকে বসবাস করে রাখাইন উপজাতি। পটুয়াখালী আর কক্সবাজারে বসবাস করে রাখাইন উপজাতি। তাহলে ওরাও এর সাথে আরো আছে সাঁওতাল, ওরাও সাঁওতাল এবং রাজবংশী। ওরাও সাঁওতাল রাজবংশী, এরা বসবাস করে হচ্ছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, রাজশাহী, এখানে বসবাস করে এরা। রংপুর, দিনাজপুর, রাজশাহী এই অঞ্চলটাতে বসবাস করে। ওকে, তাহলে 8-এর অ্যান্সার হবে কি? রাজশাহী। আপনারা একটু ভালো করে পড়বেন, এই উপজাতি টপিক, এখান থেকে একটা কোশ্চেন কমন পাবেন। আচ্ছা, এরপরে 9 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন 9, 781 থেকে 722 সালের মধ্যে নওগাঁ জেলার পাহাড়পুরে সোমপুর মহাবিহারের প্রতিষ্ঠাতা কে? বিহার, গুরুত্বপূর্ণ বিহারগুলো একটু ভালো করে দেখতে হবে। বিহারগুলো দেখেন,
এই যে বিহার, এই বিহার এরা পালরা বানাইছে। কারা? পাল সভ্যতার নিদর্শন হচ্ছে এই বিহার। বিহার মানে হচ্ছে বৌদ্ধ চর্চা কেন্দ্র। বৌদ্ধ ভিক্ষুদের, এই বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণের রপ্ত কেন্দ্র হচ্ছে বিহার। তো বাংলাদেশে অনেকগুলো বিহার আছে, এর মধ্যে নওগাঁর পাহাড়পুরে একটা বিহার আছে, নাম হলো সোমপুর মহাবিহার, যেটা পাল রাজা ধর্মপাল নির্মাণ করেছিলেন। কে? ধর্মপাল। পাল রাজা ধর্মপাল এটা নির্মাণ করেছেন। এছাড়া আর অনেক বিহার আছে, যেমন দিনাজপুরে আছে সীতাকোট বিহার। দিনাজপুরে কি আছে? সীতাকোট বিহার। আবার চট্টগ্রামের রাউজানে আছে রাজবন বিহার। ঢাকার মিরপুরে আছে সাক্ষ্যমণি বিহার। হ্যাঁ, এরপরে হলুদ বিহার, জগদ্দল বিহার। হ্যাঁ, হলুদ বিহার, জগদ্দল বিহার এগুলো আছে নওগাঁতে। আবার আনন্দ বিহার, ভোজ বিহার, শালবন বিহার, ময়নামতি বিহার এগুলো আছে কুমিল্লাতে। তো এই বিহারগুলো একটু ভালো করে পড়বেন আপনারা, বিহারগুলো থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে এটা হলো প্রত্নতত্ত্ব থেকে আসছে। জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবেন তাদের প্রত্নতত্ত্ব আমি ক্লাস নিয়েছি, পড়িয়েছি পেইড ব্যাচে। এরপরের কোশ্চেনটাও প্রত্নতত্ত্ব থেকে। ঢাকা গেটের নির্মাতা কে? দেখেন, নওয়াব আব্দুল গনি। এই নওয়াব আব্দুল গনি আহসান মঞ্জিল বানাইছে। নওয়াব আব্দুল গনি কি বানিয়েছেন? আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলের নির্মাতা নওয়াব আব্দুল গনি। কে? নওয়াব আব্দুল গনি। এবং এই নওয়াব আব্দুল গনির ছেলের নাম ছিল আহসানুল্লাহ। নওয়াব আব্দুল গনির ছেলের নাম ছিল আহসানুল্লাহ। এই আহসানুল্লাহর নাম অনুসারেই নামকরণ করা হয়েছে আহসান মঞ্জিলের। এই আহসান মঞ্জিলে 1901 সালে বিদ্যুৎ বাতির প্রচলন করা হয় এবং 1906 সালে সেখানে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় এই আহসান মঞ্জিলে। বর্তমানে এটা একটা জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এরপরে আসেন লর্ড কার্জন। কার্জন হলের প্রতিষ্ঠাতা হচ্ছেন, কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কে? লর্ড কার্জন। কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আর লর্ড কার্জন। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। আচ্ছা, এরপরে আসেন শায়েস্তা খান। এই শায়েস্তা খান নির্মাণ করেছেন লালবাগ দুর্গ বা লালবাগ কেল্লা। নির্মাণ কাজটা তিনি শেষ করেছিলেন, শায়েস্তা খান। এবং এই শায়েস্তা খান আরো কিছু মসজিদও বাংলাদেশে বানিয়েছেন, ঢাকাতে বানিয়েছিলেন। তার সময়ে টাকায় 8 মণ চাল পেয়া যেত। এবং শায়েস্তা খানের কন্যার নামই হলো পরি বিবি। পরি বিবির মাজার, এই পরি বিবি, এই পরি বিবির মাজারই আছে, পরি বিবির সমাধি আছে লালবাগ দুর্গের ভেতরে। লালবাগ কেল্লা ঢাকাতে আর লাল কেল্লা হলো দিল্লিতে। লালবাগ কেল্লা হচ্ছে ঢাকাতে আর লাল কেল্লা হচ্ছে দিল্লিতে। লাল কেল্লা দিল্লি। আচ্ছা, এবার আসেন মীর জুমলা। এই মীর জুমলা নির্মাণ করেছেন ঢাকা গেট। কি গেট? ঢাকা গেট। মীর জুমলা নির্মাণ করেছিলেন ঢাকা গেট। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশেই দেখবেন একটা দোয়েল চত্বর আছে। এই দোয়েল চত্বরের স্থপতি হচ্ছে শেখ আজিজুল জলিল পাশা। দোয়েল চত্বরের পাশেই দেখবেন আছে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ, মানে বাংলাদেশের পারমাণবিক শক্তি কমিশন, যেটা এই শক্তি কমিশন আছে এর পাশেই। ঠিক এই শক্তি কমিশনের এই রাস্তাটা, যেটা জুয়েল চত্বরের যে রাস্তাটা, এর একটু সামনেই দেখবেন বিশাল বড় একটা গেট আছে, ঢাকা গেট বলা হয় এটাকে। এই ঢাকা গেট পার হয়ে হাতের ডান পাশে দেখবেন 3 নেতার মাজার। এবং ওই রাস্তা দিয়ে সোজা যেতে থাকলে একটু সামনে গিয়ে দেখবেন বাংলা একাডেমির ভবন আছে, বাংলা একাডেমির গেট আছে। এই বাংলা একাডেমি পার হয়ে আরেকটু সামনে যাবেন, দেখবেন এই যে আমাদের কি বলে এটাকে, ওই আছে মেট্রো রেলের স্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন। আর একটু সামনে যাবেন দেখবেন টিএসসি পাবেন। টিএসসির ওখানে রাজু ভাস্কর্যের অপোজিটে দেখবেন যে সোহরাওয়ার্দী উদ্যানের ঢোকার গেট। এই জায়গাটা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা। আচ্ছা, এরপরে আসেন 11 নম্বর প্রশ্ন। 1861 সালে প্রকাশিত সাপ্তাহিক ঢাকা প্রকাশ পত্রিকার সম্পাদক কে? আচ্ছা, আপনারা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবেন, জাহাঙ্গীরনগরের বেসিক্যালি সি ইউনিটে যারা পরীক্ষা দিবেন, তাদের গণযোগাযোগের সাথে এই পত্র পত্রিকা নিয়ে প্রশ্ন হয়, একটু ভালো করে পড়তে হবে। অ্যান্সার করেন তো 11 নম্বর প্রশ্ন। অ্যান্সার করেন 11 নম্বর প্রশ্ন, অ্যান্সার করেন। প্রশ্ন 11। আচ্ছা, একজন বলছে কৃষ্ণচন্দ্র মজুমদার, এই বলছে। রাকিবুল ইসলাম বলছে এ। আচ্ছা, তাহলে এই নাম্বার অপশন কৃষ্ণচন্দ্র মজুমদার। তাহলে ঢাকা প্রকাশ এই পত্রিকাটার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণচন্দ্র মজুমদার। কৃষ্ণচন্দ্র মজুমদার। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন আসেন জলবায়ু। জলবায়ুর উপাদান 9 কোনটা? 9। তাহলে দেখেন, জলবায়ু আর আবহাওয়া এই দুইটা বিষয় একটু পড়তে হবে। আবহাওয়া হচ্ছে কোন একটা স্থানের একটা নির্দিষ্ট সময়ের
অবস্থাকে বোঝায়। আবহাওয়া হলো কোন একটা স্থানের কোন একটা নির্দিষ্ট সময়ের অবস্থাকে বোঝায় আবহাওয়া। আর জলবায়ুটা হচ্ছে কোন একটা অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াটাকে বোঝায় জলবায়ু। উপাদান 9 পরীক্ষার হলে এই 9 শব্দটাই আমাদের চোখে পড়ে না, যে 9 চেয়েছে নাকি খেয়াল করি না আমরা। তাহলে দেখেন 9 উষ্ণতা, আর্দ্রতা, সমুদ্র স্রোত, বায়ু প্রবাহ। জলবায়ুর উপাদান 9 কোনটা? অ্যান্সার করেন 12। আচ্ছা 12 অ্যান্সার আপনারা বলছেন সি, সমুদ্র স্রোত। তাহলে সমুদ্র স্রোত জলবায়ুর উপাদান নয়, তাহলে বাকি তিনটাই জলবায়ুর উপাদান। তাহলে মনে রাখেন উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ এগুলো হচ্ছে সবগুলা কি জলবায়ুর উপাদান। আচ্ছা এরপরে 13 নম্বর প্রশ্নের দিকে তাকান। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক কোথায় বসবাস করে? আমরা জানি নরমালি চাকমারা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এখন পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে 3টা, মনে রাখার টেকনিক হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এই 3টা জেলার মধ্যে চাকমারা কোথায় সবচেয়ে বেশি বসবাস করে? চাকমারা কোথায় সবচেয়ে বেশি বসবাস করে? পার্বত্য চট্টগ্রামের যে 3টা জেলা আছে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এর মধ্যে সবচেয়ে বেশি কোথায় বসবাস করে এই চাকমারা? বান্দরবানে, রাঙামাটিতে, সিলেটে, খাগড়াছড়িতে। সিলেট অটোমেটিক হবে না, ওটা বাদ, সিলেট হবে না। এবার আসেন রাঙামাটি। হ্যাঁ অ্যান্সার হচ্ছে কি, যারা অ্যান্সার করেছেন রাঙামাটি, রাঙামাটিতে। এই 3টা জেলা নিয়ে একটু ভালো করে পড়ে রাখবেন। এই দেখেন এই যে খাগড়াছড়ি, এখানে হালদা ভ্যালি আছে, হালদা ভ্যালি। খাগড়াছড়িতে হালদা ভ্যালি আছে। এই খাগড়াছড়ির বাদনাতলি পাহাড় থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে, তার নাম হচ্ছে হালদা নদী। কি নদী? হালদা নদী। আচ্ছা খাগড়াছড়ি। এরপরে আসেন বান্দরবান। বান্দরবান খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। জাতীয় সংসদের 300 নং আসন আছে এই বান্দরবানে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় এই বান্দরবানকে। তাজিং ডং, কেওক্রাডং, চিম্বুক পাহাড় এগুলো আছে এই বান্দরবানে। এরপর আসেন রাঙামাটি। আমি সময়ের স্বল্পতার কারণে এগুলো ডিটেলস বলতে পারছি না, অনেক তথ্য বলা যায়। এই রাঙামাটি, এখানে আছে কাপ্তাই লেক, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। রাঙামাটি দিয়ে প্রবেশ করেছে কর্ণফুলী নদী। হ্যাঁ এই রাঙামাটিতে আছে সাজেক ভ্যালি, গুরুত্বপূর্ণ জিনিস রাঙামাটির। 13। এবার আসেন 14 নম্বর প্রশ্নের দিকে দেখান। প্রশ্ন 14। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয়, বাংলাদেশের সবচেয়ে বেশি কোন ধান উৎপাদিত হয়? আউশ ধান, আমন ধান, বোরো ধান, ইরি ধান। এটা আপনারা পারবেন, আমি জানি। 14 নম্বর প্রশ্নটা আপনারা পারবেন। বাংলাদেশের সবচেয়ে উৎপাদিত হয়, বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয়। 11 নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে আলামিন, আমাকে একটু বলো। 14-4, তাহলে বোরো ধান। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান কোনটা? বোরো ধান। কোন ধান? বোরো ধান। 14 পর্যন্ত ডান না? আচ্ছা এইবার আসেন 15। এদিকে আসে 15 নাম্বার প্রশ্ন। ট্রাফালগার স্কয়ার। দেখেন ট্রাফালগার স্কয়ার আন্তর্জাতিক পাঠ থেকে আসছে, আন্তর্জাতিক একটা স্কয়ার থেকে আছে। দেখেন গ্রিন স্কয়ার লিবিয়ার ত্রিপলিতে আছে। গ্রিন স্কয়ার, এই যে গ্রিন স্কয়ার লিবিয়ার ত্রিপলিতে আছে। ফ্রিডম স্কয়ার আজারবাইজানের বাকুতে আছে। তারপরে তিয়েনআনমেন স্কয়ার এটা আছে তিয়েনআনমেন স্কয়ার আছে বেইজিং চীনে। হ্যাঁ আচ্ছা এরপরে রেড স্কয়ার আছে রাশিয়াতে, মস্কোতে আছে। তাহলে ট্রাফালগার স্কয়ার এবং ট্রাফালগার যুদ্ধক্ষেত্র। ট্রাফালগারের যুদ্ধ, নেপোলিয়ন বোনাপার্টের সাথে জড়িত হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ। নেপোলিয়ন বোনাপার্টের সাথে জড়িত কি? ট্রাফালগারের যুদ্ধ, তাই না? ট্রাফালগারের যুদ্ধ। তাহলে দেখেন এই ট্রাফালগার যুদ্ধটা কোথায় হয়েছে? ট্রাফালগার যুদ্ধটা কোথায় হয়েছে আমাকে একটু বলেন তো। নেপোলিয়ন বোনাপার্ট যে যুদ্ধ করলো ট্রাফালগার, এই ট্রাফালগারের যুদ্ধটা কোথায় আছে? ট্রাফালগারের যুদ্ধটা কোথায় আছে? এই যুদ্ধটা কোথায় হয়েছে এটা একটু বলেন। ট্রাফালগারের যুদ্ধটা কোথায় হয়েছে একটু কমেন্ট করেন তো ভাই। আরে 15 অ্যান্সার দিয়েন না, সমস্যা নাই। 15 একজন বলছে সি, তুমি জানো না তাই সি বলেছো। মানে অ্যান্সার না পারলে বলবা না, অ্যান্সার না পারলে বলবা যে পারি না, ভুল দেখায় না প্লিজ। আচ্ছা ট্রাফালগার যুদ্ধটা কোথায় হয়েছে? ট্রাফালগার যুদ্ধক্ষেত্রটা কোথায় আছে?
আমি যেটা বলি সেটার অ্যান্সার দেন ব্রাদার। অ্যান্সার আগে বোঝেন, মানে কোত্থেকে আসছে এটা বোঝেন। অ্যান্সার তো পারবেনই। স্পেনে হয়েছে, ট্রাফালগার যুদ্ধক্ষেত্রটা আছে স্পেনে। কোথায়? স্পেনে। আর ট্রাফালগার স্কোয়ারটা আছে লন্ডনে। কোথায় আছে? লন্ডনে। আপনি যে ইংল্যান্ড দাগাচ্ছেন, ইংল্যান্ড কেন দাগাচ্ছেন এটা তাকে বুঝতে হবে। মডেল টেস্ট এর মধ্যে দেয়া আছে ইংল্যান্ড, এই জন্য ইংল্যান্ডটা দাগাই দিবেন। এখানে ইংল্যান্ড না থাকে, এখানে থাকতে পারে লন্ডন, কারণ অ্যাকচুয়ালি ট্রাফালগার স্কোয়ারটা আছে লন্ডনে। তাহলে ট্রাফালগার স্কোয়ার আছে লন্ডনে, লন্ডন নাই, এই জন্য আমরা ইংল্যান্ড দাগাচ্ছি। কোথায় দাগাচ্ছি? ইংল্যান্ড দাগাচ্ছি। আর ট্রাফালগার যুদ্ধক্ষেত্রটা আছে স্পেনে। কোথায়? স্পেনে। আর রাশিয়াতে আছে রাশিয়ার মস্কোতে আছে রেড স্কোয়ার। আর এদিকে চীনে আছে তিয়েনআনমেন স্কোয়ার। একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ওই মডেল টেস্ট দেখে দেখে উত্তর দিয়েন না, একটু ভালো করে পড়াশোনা করে উত্তর দেন। আসেন 16 নম্বর, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। দেখো, সার্কের সদর দপ্তর আছে নেপালের কাঠমান্ডুতে। সার্কের সদর দপ্তর আছে নেপালের কাঠমান্ডুতে। আচ্ছা, এরপরে সার্কের কৃষি নিয়ে যত কথাবার্তা, সার্ক কৃষি কেন্দ্র, কৃষি তথ্য কেন্দ্র, হ্যাঁ, এইগুলো আছে কোথায়? এগুলো আছে ঢাকাতে। কোথায়? সার্ক কৃষি তথ্য কেন্দ্র আছে কোথায়? ঢাকাতে। এরপরে দেখবা সার্ক সাংস্কৃতিক কেন্দ্র, সার্ক সাংস্কৃতিক কেন্দ্র এগুলো আছে শ্রীলঙ্কাতে। কোথায়? শ্রীলঙ্কা। যে দেশ আছে তার নাম হচ্ছে শ্রীলঙ্কা। আর সার্ক দুর্যোগ ভারতের গুজরাটে। এই সার্ক দুর্যোগ কেন্দ্র আছে ভারতের গুজরাটে। আমি তোমাদেরকে বলেছিলাম সার্ক নিয়ে প্রশ্ন সেভাবে আসে না, শুধু সার্কের এই আঞ্চলিক কেন্দ্রগুলো নিয়ে প্রশ্ন আসে। ওকে, আঞ্চলিক কেন্দ্র একটু ভালো করে দেখে নিবা। ওকে, এরপরে আসেন 17 নম্বর প্রশ্ন। 1 জানুয়ারি 1942 সালে জাতিসংঘের নামকরণ করেন কে? আমি আপনাদেরকে জাতিসংঘের ইউএন এর 11টা সম্মেলন নিয়ে আলোচনা করেছি। জাতিসংঘের 11টা সম্মেলন পড়িয়েছি আপনাদেরকে। 11টা সম্মেলন দেখেন, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, স্ট্যালিন, জোসেফ স্ট্যালিন, দা গল, উইনস্টন চার্চিল। তাহলে দেখেন, একটা সনদ স্বাক্ষরিত হয়েছিল যেটা আটলান্টিক মহাসাগরের প্রিন্স অফ ওয়েলসে বসে, প্রিন্স অফ ওয়েলসে বসে একটা সনদ স্বাক্ষরিত হয়েছিল, তার নাম হচ্ছে আটলান্টিক সনদ। মনে আছে? আটলান্টিক সনদ। তাহলে দেখেন, ওকে 17 ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ওকে, অ্যান্সার কি? রুজভেল্ট। থ্যাংক ইউ, আর ব্যাখ্যা করতে হলো না, রুজভেল্ট। 1969 সালে চালুকৃত ইন্টারনেটের জনককে, মানে ইন্টারনেট চালু হয়েছে 1969 সালে। এই ইন্টারনেটের জনককে? জি ল্যামেটা, লোন মটোজ, রে টমলিসন, ভিন্টন গ্রে সার্ফ। বলেন। জি ল্যামেটা বেলজিয়ামের একজন বিজ্ঞানী আছে, নাম হলো জি ল্যামেটার। এই জি ল্যামেটার কি কাজ করেছেন জানেন? বিগ ব্যাং তথ্যের ব্যাখ্যা তিনি দিয়েছিলেন জি ল্যামেটার। জি ল্যামেটার কি দিয়েছিলেন? বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা দিয়েছিলেন জি ল্যামেটার। ক নাম্বার অপশন যেটা। ও আচ্ছা, এরপরে আসেন ভিন্টন গে সার্ফ। তিনি প্রথম ইন্টারনেটের জনক বলা হয় তাকে, এই ভিন্টন গ্রে সার্ফকে। ভিন্টন গ্রে সার্ফ। 18 নম্বর কোশ্চেন, ভিন্টন গ্রে সার্ফ। ওকে, এরপরে আসেন 18 পরে চলে আসবো আমরা 19 নম্বর প্রশ্ন। নিরস্ত্রীকরণের জন্য সম্পৃক্ত না। দেখেন, সম্পৃক্ত না বলেছে। নিরস্ত্রীকরণ মানে এটা অস্ত্রের সাথে জড়িত, হ্যাঁ, পারমাণবিক বিষয়ের সাথে জড়িত, পারমাণবিক বিষয়ের সাথে জড়িত। নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত না কোনটা? নয়টা একটু খেয়াল করতে হবে কোনটা না। ন্যাটো, ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এনপিটি, সিটিবিটি, সিটিবিটি কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি, কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি। সল্ট 1, সল্ট 2, স্টার্ট 1, স্টার্ট 2। বলেন তো ভাই, জিনিসগুলো যদি বুঝে থাকেন পারেন তাহলে বলতে পারবেন, যদি পড়ে থাকেন তাহলে পারবেন না। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা একটা সামরিক জোট। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা কি একটা সামরিক জোট, তাই না? আর বাকি সবগুলো দেখবেন এগুলো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করে। এগুলো সল্ট একটা চুক্তি, সল্ট 2 একটা চুক্তি, হ্যাঁ, এগুলো পারমাণবিক নিয়ে কাজ করে। যেমন সিটিবিটি কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ট্রিটি, আর ন্যাটো একটা হচ্ছে সামরিক জোট। বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট হচ্ছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, 20 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে? ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বলতে কি বোঝায় এটা একটু বলেন তো। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, আর্থ, ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বলতে কি বোঝায়? ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, এটা আর্থ ডে, ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বলতে কি বোঝায়?
18 এপ্রিল, 20 এপ্রিল, 22 এপ্রিল, 24 এপ্রিল। এটাকে বোঝেন, ইংরেজিটা বোঝেন। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বলতে কি বোঝায়? ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বলতে কি বোঝায়? এই যে সুবর্ণা, লিউ টলস্টয় চলে গেছে। ভাই আপনি আপনার ক্লাস করেন না প্লিজ, আপনি আমার ক্লাস করবেন না, বের হয়ে যান। আমি আছি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে তে, আপনি ওয়ার এন্ড পিস লিভ টলস্টয় চলে গেছেন। খুব ফাস্ট, খুব ফাস্ট আসছেন। আমার সাথে আগান। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বলতে কি বোঝায়? এটার বাংলাটা অ্যান্সার যে করতেছেন 22 এপ্রিল, বুঝে অ্যান্সার করেন। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে মানে কি সেটা কমেন্ট করে একটু জানান। অ্যান্সার নিলাম 22 এপ্রিল অ্যান্সার নিলাম আপনাদের, 22 এপ্রিল আপনাদের অ্যান্সার নিলাম, ঠিক আছে। জিনিসটা আসলে কি? বিশ্ব ধরিত্রী দিবস। ওকে বিভা, থ্যাংক ইউ সো মাচ বিভা। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে মানে বিশ্ব ধরিত্রী দিবস, বিশ্ব ধরিত্রী দিবস। তাহলে এই বিশ্ব ধরিত্রী, পৃথিবীকে বাঁচানোর জন্য প্রথম যে ধরিত্রী সম্মেলন হয়েছিল সেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হয়েছিল। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হয়েছিল, 22 এপ্রিল হয়েছিল। যেই কারণে ওই দিনটাকে বলা হয় বিশ্ব ধরিত্রী দিবস বা ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে। এটা বুঝতে হবে, বাংলায় পড়ে আসছেন বিশ্ব ধরিত্রী দিবস। মডেল টেস্ট শুধু মুখস্থ করলে হবে না, বুঝে করেন। ওয়ার এন্ড পিস, ওয়ার এন্ড পিস এটা একটা গ্রন্থ নিয়ে পরীক্ষা আসছে। পরীক্ষায় এই গ্রন্থ নিয়ে, আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তির গ্রন্থ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। ঢাবি বলেন, রাবি বলেন, ছবি বলেন, গুচ্ছ বলেন, বিসিএস বলেন, লিউ টলস্টয়। তাহলে এই ওয়ার এন্ড পিস গ্রন্থকে লিউ টলস্টয়। কার্ল মার্কসের গ্রন্থ হচ্ছে, কার্ল মার্কসের একটা গ্রন্থের নাম বলেন তো, কার্ল মার্কসের একটা গ্রন্থের নাম বলেন। একটা সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস, তিনি কি লিখেছিলেন? ডাস ক্যাপিটাল, ডাস ক্যাপিটাল, যেটাকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয়। ডেভিড রিকার্ডো কিসের জনক? খাজনা তত্ত্বের জনক ডেভিড রিকার্ডো। ওকে, এরপর আসেন 22 নম্বর প্রশ্ন। 22, ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা কবে পায়? টেস্ট মর্যাদা ক্রিকেটে কবে পায়? খেলাধুলা নিয়ে বেসিক অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা কবে পায়? এই 21 সাল তো হবেই না, এটা অটোমেটিক বাদ দিয়ে দেন। 21 সাল তো হবেই না, ওটা বাদ, এটা বাদ দিয়ে বাকিগুলো অ্যান্সার করেন। কিছু জিনিস কমন সেন্স খাটাইতে হবে। 1999 নাকি 2000 সাল? 99 নাকি 2000 সাল? তাহলে 99 নাকি 2000 সাল সেটা বলেন। যদি সালটা পারেন তাহলে তারিখ কোনো ব্যাপার না। 22, 22-এর এ, এই 22-এর এ অ্যান্সার যারা দিচ্ছেন একটু খেয়াল করেন। ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা পায় কত সালে? 2000 সালে। কি বলেন আপনারা? খেলাধুলা দেখেন তাও কি বলেন? ক্রিকেটে মর্যাদা পায় কত সালে? 2000 সালের 26শে জুন। আচ্ছা, এটা হলো ফসলের জাত। ফসলের জাত থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। বর্ণালী এবং শুভ্র কি? দেখেন দেখেন, আমি বলি অগ্নিশ্বর, আমি কি বললাম? অগ্নিশ্বর, অগ্নিশ্বর। আমি বললাম কানাইবাসী, কানাই, অগ্নিশ্বর কানাইবাসী। বিট জবা, বিট জবা, অগ্নিশ্বর কানাইবাসী বিট জবা, এগুলো কিন্তু কলার জাত। অগ্নিশ্বর কানাইবাসী বিট জবা কলার জাত। আবার বললাম মেজর, আমি বললাম মেজর, অথবা বললাম যমুনা, যমুনা, এগুলো হচ্ছে মরিচের জাত, মরিচ, মরিচের জাত। মেজর, যমুনা মরিচের জাত। আবার বললাম ইলামতি, আমি বললাম ইলামতি। আবার বললাম আমি ইলামতি, বললাম মোহনভোগ, মহানন্দা, এগুলো হচ্ছে আমের জাত। এখন প্রশ্ন চেয়েছে বর্ণালী এবং শুভ্রা কি? উন্নত জাতের ভুট্টা, উন্নত জাতের আম। আমের জাতগুলো কি কি জানেন? ওই যে মোহনভোগ, গোপাল ভোগ, হাড়ি ভাঙা, হ্যাঁ, ক্ষীরসাপাতি, এগুলো হচ্ছে আমের জাত। ইলামতি, এগুলো আমের জাত। চাল, চালের কিছু জাত আছে, যেমন চিনি গুড়া, সুগন্ধি জাত, কালিজিরা, বাংলামতি, এগুলো চালের জাত। তাহলে এই আমও হবে না, চালও হবে না, এই দুইটা অটোমেটিক বাদ। এবার আসেন ভুট্টা আর গমের মধ্যে আসেন। ভুট্টা আর গম, তাহলে উন্নত জাতের ভুট্টা, তাই তো? থ্যাংক ইউ। তাহলে এই বর্ণালী এবং শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা। আবার আপনাকে যদি বলে, আপনাকে যদি বলে তোষা, আপনাকে যদি বলে মেশতা,
তোষা মেস্তা এগুলো উন্নত জাতের কি আবার পাটের জাত। তোষা মেস্তা উন্নত জাতের পাটের জাত, উন্নত জাতের কি পাটের জাত, তাই না? ওকে বাচ্চারা চলে আসেন প্রশ্ন নম্বর 24। গ্লাসনস্ত প্যারেস্ট্রোইকা নীতি, গ্লাসনস্ত আর প্যারেস্ট্রোইকা নীতি, একটা হচ্ছে গ্লাসনস্ত, হ্যাঁ খোলামেলা আলোচনা, খোলামেলা আলোচনা, খোলামেলা আলোচনা, আর প্যারেস্ট্রোইকা মানে হচ্ছে সংস্কারমূলক আইন। গ্লাসনস্ত প্যারেস্ট্রোইকা নীতি কোন দেশে চালু হয়েছিল, এটা কে চালু করছে এটা আগে বুঝতে হবে। এটা কে চালু করছে, এই গ্লাসনস্ত প্যারেস্ট্রোইকা নীতি কে চালু করছে? যিনি চালু করেছিলেন তার নাম হচ্ছে অটো ভন বিসমার্ক। না না সরি, মিখাইল গর্বাচেভ। গ্লাসনস্ত এবং প্যারেস্ট্রোইকা কি করছে? মিখাইল গর্বাচেভ, মিখাইল গর্বাচেভ, মিখাইল মিখাইল গর্বাচেভ, মিখাইল গর্বাচেভ, মিখাইল গর্বাচেভ, গ্লাসনস্ত প্যারেস্ট্রোইকা নীতি। এখন এই মিখাইল গর্বাচেভ কে, এটা একটু বলেন। মিখাইল গর্বাচেভ কে ছিলেন? চীনের সাথে তো জড়িত হবেই না, পোল্যান্ডের সাথেও জড়িত না, হাঙ্গেরির সাথেও জড়িত না, তাহলে সাবেক সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ সমাজতান্ত্রিক রাশিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। সমাজতান্ত্রিক রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? লেনিন। লেনিন কে ছিলেন? লেনিন, যিনি লেনিনের বিপক্ষে ছিলেন। তাহলে সেই সমাজতান্ত্রিক রাশিয়া যেটা পূর্বে ছিল সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়ন মিখাইল গর্বাচেভ এই গ্লাসনস্ত এবং পেরেস্ট্রোইকা নীতি নিয়েছিলেন। ওকে আসেন 24 পরে আসেন প্রশ্ন, কোপেনহেগেন কোন দেশের রাজধানী? রাজধানী মুদ্রা কোপেনহেগেন। আমরা ইউরোপের কিছু কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানী পরীক্ষায় প্রশ্ন চলে আসে। এখন ডেনমার্কের রাজধানী, ডেনমার্ক, ডেনমার্ক। এরপরে বেলজিয়াম, ভিয়েতনাম, আর্মেনিয়া। এগুলো রাজধানীগুলো একটু জানতে হবে। দেখেন ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় আর মুদ্রা হচ্ছে ডং। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয় আর মুদ্রা হলো ডং। মুদ্রা কিসে? ডং। বেলজিয়াম, এই বেলজিয়ামের রাজধানী, বেলজিয়ামের রাজধানী পৃথিবীর 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 মানে ককপিট বলা হয়, ইউরোপের ককপিট বলা হয় কাকে? বেলজিয়ামকে। এই বেলজিয়াম একটা বাফার স্টেট বেলজিয়াম। এই বেলজিয়ামের রাজধানী কি? ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। আচ্ছা আর্মেনিয়ার রাজধানী হচ্ছে ইয়েরেভান। তাহলে বেলজিয়ামের রাজধানী, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, ভিয়েতনামের রাজধানী হ্যানয়, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান। তাহলে এই তিনটার একটা না, অটোমেটিক ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। ডেনমার্কের রাজধানী কি? কোপেনহেগেন। তাহলে তিনটা জানলে বাকিটা পারা যাচ্ছে। পৃথিবীর গভীরতম হ্রদ, লেক, পৃথিবীর গভীরতম লেক ডেড সি। এই ডেড সি একটা, ডেড সি একটা লেক, এটা আছে জর্ডানে। ডেড সি নদীও বলা যায়, নদী বা জর্ডান। এটা হচ্ছে মৃত সাগর, মৃত সাগর ডেড সি। এই ডেড সি নিয়ে জর্ডানের সাথে ইসরায়েলের বিরোধ, ইসরায়েল, ডেড সি নিয়ে জর্ডানের সাথে ইসরায়েলের বিরোধ। এই ডেড সির গল্পটা বা ডেড সির ইতিহাসটা, ইসলামিক ইতিহাসটা সবাই জানেন। লূত আলাইহিস সালামের সময়ে যে আল্লাহ তাআলা গজব নাজিল করেছিল, যারা ওই সমকামিতায় লিপ্ত হয়েছিল তাদেরকে আল্লাহ লানত দিয়েছিল। তো এই ডেড সি যেটা জর্ডানের। আচ্ছা এরপরে আসেন বৈকাল হ্রদ, তিব্বতের মানস সরোবর হ্রদ আর ইউরোপের কাস্পিয়ান সাগর বা কাস্পিয়ান সি, যেটা কাস্পিয়ান। তাহলে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। কি হ্রদ? বৈকাল হ্রদ, বৈকাল হ্রদ। আচ্ছা এরপরে আইসিটি রিলেটেড কোশ্চেন আসছে। আইসিটি, নিচের কোনটি কম্পিউটারের ভাইরাস না, ভাইরাস নয় কোনটা? ভাইরাস নয়, ভাইরাস নয়, আই লাভ ইউ। নিচের কোনটা কম্পিউটারের ভাইরাস না? ভাইরাস না হচ্ছে আই লাভ ইউ। আচ্ছা ব্যাড বয়, নিন্দা, পান্ডা। তাহলে নিচের কোনটা কম্পিউটারের ভাইরাস নয়? বলেন নিচের কোনটা কম্পিউটারের ভাইরাস নয়? বলেন নিচের কম্পিউটারের ভাইরাস নয়। 27 নাম্বারটা আপনারা লিখবেন, 27 নাম্বার আপনারা লিখবেন, 27 নাম্বারটা আপনারা অ্যান্সার লিখবেন। এখানে ভুল, ভুল উত্তর গ্রহণযোগ্য। 27 নম্বর প্রশ্নে ভুল উত্তর গ্রহণযোগ্য আজকের দিনের জন্য। 27 নম্বর প্রশ্নে ভুল উত্তর গ্রহণযোগ্য আজকের দিনের জন্য। ব্যাড বয়, ব্যাড বয় একটা গানও আছে। নিন্দা, পান্ডা। এই যে পান্ডা জানেন, পান্ডা কিন্তু অকর্মার ঢেকি, পান্ডা হচ্ছে অকর্মার ঢেকি।
পান্ডা হলো অকর্মার ঢেকি। বলেন পান্ডা কি? পান্ডা হচ্ছে অকর্মার ঢেকি। সে দিনে 28 কেজি বাঁশ খায় পান্ডা, বুঝছেন? 28 কেজি বাঁশ খায় পান্ডা। এই পান্ডা তার সন্তানের উপরে মাঝে মাঝে উপর হয়ে পড়ে যায়, সন্তান মারাও যায়। তো এই পান্ডা কিন্তু দেখতে কিউট, কিন্তু অকর্মার ঢেকি। তাহলে দেখেন আই লাভ ইউ, এটাই বাস্তব। আই লাভ ইউ এটাই বাস্তব। আসেন, কে বলছে আই লাভ ইউ এটাই বাস্তব? এখানে আরেকটু জুড়ে দেয়, এটাই বাস্তব। আই লাভ ইউ এটাই বাস্তব। হা 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 হা। ওকে, পান্ডা না, পান্ডা। ওকে, অ্যান্সার হচ্ছে পান্ডা। আই লাভ ইউ এটাই বাস্তব, এটা কার উক্তি, কার ডায়লগ বলেন? পান্ডা একটা জুতার নাম। আই লাভ ইউ এটাই বাস্তব, কার উক্তি? কে বলছে বলেন তো ভাই? আচ্ছা, রিপন রিপন ভিডিও, রিপন ভিডিও, রিপন ভিডিও কে বলছে? রিপন মিয়া ডায়লগ। খুব চমৎকার মানুষ। ওকে, জেফ বেজোসের অনলাইন শপিং আমাজন। আচ্ছা, আমাজনের প্রতিষ্ঠান জেফ বেজোস আমাজন কবে প্রতিষ্ঠা করছে? চীনের মাও সেতুং, চীনের একজন ব্যক্তি আছে আলিবাবা.কম এর প্রতিষ্ঠাতা। ওদিকে আরেকজন আছে জেফ বেজোস। হ্যাঁ, কি কি বানিয়েছে? জেফ বেজোস কি বানিয়েছে? বানিয়েছে হচ্ছে আমাজন। আমাজনে যেটা আমরা কিনি। তো 1994 সালে, কত সালে? 1994 সালে। 1994 সাল। রিপন মিয়া। ওকে, বিখ্যাত রিপন মিয়া। ওকে, আমাদের কোশ্চেন ডান, আমাদের কোশ্চেন ডান। আমরা সলভ করলাম হচ্ছে 9, এরপরে আসেন 10। আমরা একটু ফাস্ট আগাবো কিন্তু, হ্যাঁ আমরা একটু ফাস্ট এবার আগাবো, একটু ফাস্ট আগাবো, দ্রুত আগাবো। এবার আসেন, দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার কে? 14তম প্রধান নির্বাচন কমিশনার কে? হাবিবুল আউয়াল, নুরুল হুদা, এম নাসির উদ্দিন, এম ইদ্রিস। এবার এটা আমরা ফার্স্ট আগাবো, দ্রুত কমেন্ট করবে ইনশাআল্লাহ। আমরা মডেল টেস্ট 14তে চলে গেলাম, 10-এ চলে গেলাম। তাহলে দেশের 14তম প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? এ এম নাসির উদ্দিন, এ এস এম নাসির উদ্দিন সম্ভবত। এ এস এম নাসির উদ্দিন। 2024 সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে? 2024 সালে শিশু শান্তি পুরস্কার লাভ করেছিলেন কে? আফগানিস্তানের নীলা ইব্রাহিমি, পড়েছেন। নীলা ইব্রাহিমি, হ্যাঁ নীলা ইব্রাহিমি শিশু শান্তি পুরস্কার। মার্কিন নির্বাচন 24-এর প্রতিনিধি পরিষদের প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচিত হন কে? মার্কিন নির্বাচনে 24 সালের প্রথম ট্রান্সজেন্ডার। সারা ম্যাকব্রাইড, স্কট বেসেল্ট, মার্কো রুবিও, লিন্ডা ম্যাকমাহান। কে? সারা না, এই সারা ম্যাকব্রাইড। তিনের অ্যান্সার হচ্ছে সারা ম্যাকব্রাইড। 4, 2025 সালে কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্য লাভ করবে? কোন দেশ সদস্য লাভ করবে? অলরেডি করে ফেলছে। 1 জানুয়ারি কে করেছে? কে বলেন? 2025 সালে 1 জানুয়ারি সদস্যপদ লাভ করেছে কোন দেশ? ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, ইউক্রেন। 4-এর অ্যান্সার করেন। 4, প্রশ্ন 4-এর অ্যান্সার করেন। দ্রুত ঝটপট অ্যান্সার করতে হবে। তাহলে কোন দেশ করেছে? ইউক্রেন। কোন দেশ করেছে ব্রাদার? ইউক্রেন। প্রশ্ন কোন দেশ করেছে? ইউক্রেন। আচ্ছা, এসিও, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশ কয়টা বর্তমানে? এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমানে সদস্য দেশ কয়টা? এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান সদস্য দেশ হচ্ছে 11টা। কয়টা দেশ? 11টা। 6 নম্বর প্রশ্নের দিকে আসেন। সোনালিকা আকবর ফসলের জাত, কিসের জাত? সোনালিকা আকবর দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থা, এটা হবে না। গমের জাত না, যন্ত্রপাতির নামও না, তাহলে অটোমেটিক ধানের জাত। সোনালিকা আকবর কিসের জাত? দাঁড়া, সোনালিকা আকবর কিসের জাত? সোনালিকা আকবর কিসের জাত? যদি গমের জাত, বেসরকারি সংস্থা না, ধানের জাত না, কৃষি যন্ত্রপাতিও না।
ধানের জাত তো ইলামতি, মানে ধানের জাত তো হচ্ছে ওই যে বৃষাইল, এটা ওটা, মানে কালিজিরা, কাটারি ভোগ, এগুলো হচ্ছে ধানের জাত। কিন্তু গমের জাত কি? সোনালিকা আকবর উন্নত জাতের গম, উন্নত জাতের গম। সোনালিকা আকবর উন্নত জাতের কি? গম। আপনারা কি সাউন্ড আমার ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার সাউন্ড কি ক্লিয়ারলি শুনতে পান? আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? ও আচ্ছা, সাউন্ড এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই শালের জন্য হয়তো সাউন্ড শোনা যায়নি। ওকে ওকে ওকে, আসেন এরপরে 7 নম্বর প্রশ্ন দিকে দেখেন, বাংলাদেশের উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী ব্যাংকের নাম কি? সমন্বয়কারীর নাম কি? উন্নয়ন ফোরামের সমন্বয়কারী, বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কে? রাশিয়া, বিশ্বব্যাংক, ফ্রান্স, জাপান। সমন্বয়কারী কে? সমন্বয়কারী কে বলেন? উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন দেশ? ফ্রান্স। ফ্রান্স। এখন ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড কি এতক্ষণ এরকমই ছিল না? সাউন্ড কি এই যে আমি অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, সাউন্ড কি এরকম ঝামেলা ছিল? বলেন তো, সাউন্ড কি প্রবলেম ছিল এতক্ষণ? মানে এটা কি অনেক সময় ধরে প্রবলেম ছিল? এই সাউন্ডটা কি অনেক সময় ধরে প্রবলেম ছিল? মানে একটু কম কম, মানে কেমন কেমন যেন ছিল, এরকম অনেক সময় ধরে ছিল, নাকি মানে 2-1 মিনিটের জন্য? আরে বলবেন না আপনারা? আমি ওই যে, আপনারা বলবেন না এটা আমার এটার সালের জন্য হয়তো এরকম এই হয়ে আছিল। এই ক্লাস ইউটিউবে দিলে তো মানুষ আমাকে বলবে স্যারের। ওকে, আসেন আসেন, আচ্ছা আসেন। মংডু এবং ঘুমদুম, মংডু এবং ঘুমদুম সীমানা, ঘুমদুম এখানে দেয় নাই, মংডু এবং ঘুমদুম সীমানা কোথায় আছে? মংডু এবং ঘুমদুম সীমানা, মংডু আর ঘুমদুম সীমানা কোথায় আছে? মংডু ঘুমদুম সীমানা কোথায় আছে? মংডু এবং ঘুমদুম সীমানা কোথায় আছে? মংডু এবং ঘুমদুম সীমানা কোথায় আছে বলেন? মংডু আর ঘুমদুম সীমানা কোথায়? মংডু ঘুমদুম সীমান্ত কোথায় আছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে? একটু দ্রুত করবো তো ভাই। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে মংডু ঘুমদুম আছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত সরকারিভাবে কবে গৃহীত হয়? সরকারিভাবে গৃহীত হয় 13ই জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত সরকারিভাবে কবে গৃহীত হয়? 13ই জানুয়ারি 1972 সালে। 13ই জানুয়ারি 1972 সালে। আচ্ছা 10, সুবলং ঝর্ণা কোথায় আছে? দেখেন সুবলং ঝর্ণা কোথায় আছে, কিছুদিন আগে আমি গিয়েছিলাম। সুবলং ঝর্ণা কোথায় আছে? সুবলং ঝর্ণা আছে রাঙামাটিতে। কোথায়? রাঙামাটি। তাহলে 10-এর অ্যান্সার কি? রাঙামাটি। সুবলং ঝর্ণা কোথায় আছে? রাঙামাটিতে আছে। কোথায় আছে? রাঙামাটি। আচ্ছা, এরপর একটা চলচ্চিত্র, লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট, এটা একটা চলচ্চিত্রের নাম। এই চলচ্চিত্রের পরিচালক কে? দেখেন শেখ নিয়ামত আলী, জহির রায়হান, আমজাদ হোসেন, খান আতাউর রহমান। কে? লেট দেয়ার বি লাইট। এই জহির রায়হানের একটা চলচ্চিত্রের নাম হচ্ছে লেট দেয়ার বি লাইট, একটা চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেয়া। খান আতাউর রহমানের চলচ্চিত্র হচ্ছে আবার তোরা মানুষ হব। আচ্ছা, বিচারপতিদের শপথ বাক্য পড়ান কে? দেখো কি বলছে, বিচারপতিদের শপথ বাক্য পড়ায় কে? বিচারপতিদের শপথ বাক্য পড়ায় কে? প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এটা পারার কথা, আমি জানি এটা তোমরা পারবা। বিচারপতিদের শপথ বাক্য কে পাঠ করান? দেখেন রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করায় হলো প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করায় কাকে ব্রাদার? প্রধান বিচারপতিকে। আর প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করায় কে? অন্যান্য বিচারপতিকে। তাহলে রাষ্ট্রপতি পাঠ করায় প্রধান বিচারপতিকে, প্রধান বিচারপতি পাঠ করায় অন্যান্য যে বিচারপতি আছে সে বিচারপতিকে। এই মোত্তাকিম ব্রাদার, আপনি ভুল করেছেন, অ্যান্সার বুঝতে হবে ভালো করে। মোত্তাকিম না কে যেন, এই রাষ্ট্রপতি তিনি তিনি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন, তিনি প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। প্রধান বিচারপতি, আমি শুধু এই দুইটা লিখলাম।
এই প্রধান বিচারপতি আবার অন্যান্য বিচারপতিকে শপথ বাক্য পাঠ করায়। তাহলে 12-এর অ্যান্সার হবে এ। 12-এর অ্যান্সার ডি না? এই সবাই 12-এর অ্যান্সার ডি দিচ্ছেন কেন? 12-এর অ্যান্সার ডি নয় ব্রাদার, আহারে ইস, ভুল 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 রে ভুল, ভুলের উপরে ভুল, আবারও দিচ্ছে। 12-এর অ্যান্সার বোঝেন, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করায় প্রধান বিচারপতিকে, আর প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করায় অন্যান্য বিচারপতিকে। ভাইয়া এমন করা যাবে না। আসেন 13 নম্বর, পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? পাকিস্তান কত সালে স্বীকৃতি দিয়েছে? 1974 সালে স্বীকৃতি দিয়েছে। সেটা 1974 সালের কবে? 21 ফেব্রুয়ারি। তাহলে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1974 সালের, 1974 সালের খুব সম্ভবত 21 ফেব্রুয়ারি দেয় না? 21 ফেব্রুয়ারি দেয় কিনা 74 সালের? কত একটু দেখো তো, 21 নাকি 22 ফেব্রুয়ারি? 22 ফেব্রুয়ারি না, 22 ফেব্রুয়ারি 1974 সালে 22 ফেব্রুয়ারি দিয়েছে। 22 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি, হ্যাঁ 22 ফেব্রুয়ারি দিয়েছে। 74 সালে 22 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি। ওকে, 13 নম্বর পর্যন্ত চলে গেল। এবার আসেন 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন 14, প্রশ্ন নাম্বার 14, প্রশ্ন 14। প্রশ্ন 14তে আসেন। বাংলার কোন সুলতানের শাসনকে ইতিহাস থেকে আসছে? কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, নাসিরুদ্দিন মাহমুদ শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। স্বর্ণযুগ, কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় বলেন? কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। দেখি, আমি দেখতেছি, আমি আমার পেট বেচে স্টুডেন্ট এরা পারে কিনা দেখতেছি। থ্যাংক ইউ, ভেরি গুড। আলাউদ্দিন হোসেন শাহ, অনেক কষ্ট করে পড়িয়েছিলাম। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? দুর্যোগ ব্যবস্থাপনার চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল? পূর্ব প্রস্তুতি, প্রশমন, পুনরুদ্ধার, সারাদান। এখন একটু কমন সেন্স খাটায় দেখেন তো এটা পারেন কিনা। দুর্যোগের ক্ষেত্রে কোন ব্যবস্থাপনা চক্রটা, এখানে 4টাই চক্র আছে, কোন চক্রটা বেশি ব্যয়বহুল? পূর্ব প্রস্তুতি, প্রশমন, পুনরুদ্ধার, সারাদান। দেখি পারেন কিনা। ভূগোলের একটা কোশ্চেন এটা। অনেরর সি, প্রশমন। প্রশমন, হুমায়ুন কবির প্রশমন বলছে। ওকে, থ্যাংক ইউ, প্রশমন। আচ্ছা 16, নিচের কোন পত্রিকাটা প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর, নিচের কোন পত্রিকার প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আরশি বাণী পাঠিয়েছিলেন? ধূমকেতু, শনিবারের চিঠি, কল্লোল, সবুজ পত্র। কি বলে এটাকে? রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ দিয়েছিলেন চিঠি লিখে কোন পত্রিকা? যখন ধূমকেতু পত্রিকাটা প্রকাশিত হয়, কাজী নজরুল ইসলামের ধূমকেতু পত্রিকা, তখন তিনি আরশি বাণী দিয়েছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন, ধূমকেতু পত্রিকা। ওকে, 17 নাম্বার, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটা? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটা? কয়লা, চুনাপাথর, প্রাকৃতিক গ্যাস, চীনামাটি। সবগুলাই তো খনিজ সম্পদ, সবগুলাই তো খনিজ সম্পদ, সবগুলাই তো খনিজ সম্পদ, কিন্তু কোনটা, কোনটা হচ্ছে প্রধান খনিজ সম্পদ? কয়লা, চুনাপাথর, প্রাকৃতিক গ্যাস, চীনামাটি। তাহলে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের নাম কি? প্রধান খনিজ সম্পদের নাম কি? পারার কথা, পড়িয়েছি, সম্পদের মধ্যে পড়িয়েছি, গ্যাস নিয়ে অনেক সময় পড়িয়েছি। তাহলে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এই গ্যাস নিয়ে অসংখ্যবার আপনাদের পড়াইছি। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র, এটাও সম্পদের টপিক। সম্পদের মধ্যে বনজ সম্পদ থেকে আসছে। বন গবেষণা কোথায় অবস্থিত? এখানে সবচেয়ে বেশি বনভূমি আছে কোথায়? চট্টগ্রামে। বন সবচেয়ে বেশি আছে কোন বিভাগে? চট্টগ্রাম বিভাগে। তাহলে বন গবেষণা কেন্দ্র কোথায় আছে? চট্টগ্রামে। ওকে, 19 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এর সভাপতির মেয়াদ কত বছর? 2 বছর, 3 বছর, 6 বছর, 9 বছর। সভাপতির মেয়াদ কত বছর?
এই ভুল করা যাবে না, আমি জানি এখানে অনেকে ভুল করবেন। এটা এই 19 নম্বর প্রশ্ন অনেকেই ভুল করবেন, আমি জানি, আমি একটা কনফার্ম শিওর 19 প্রশ্ন ভুল করবেন। আবার 19 নম্বর কোশ্চেন আমি একটু ধরবো, কারা কারা ভুল করবেন আমি একটু ধরবো। 19টা কারা কারা ভুল করবে এটা আমি ধরবো এখন। 19 দেখি কে কে। সৃজনী শ্রুতি বলেছে 3। আচ্ছা, হুমায়ুন কবির বলছে 3 বছর। দাঁড়ান ধরতেছি। 18 সি, আমরা 18 চলে গেলাম, 19-এ আছি। 19-এ দেন। এই যে কেউ কমেন্ট করে না রে। 19-এর 2। আচ্ছা 19-এর 2 বলেছেন। এই যে সাদ্দাম হোসেন বলছে 2 বছর। এই যে একটা লাইলাতুল কট, গোধূলি হাওয়া, ঠিক আছে, গোধূলি হাওয়াটা ঠিক আছে। ওকে, ভুল করা যাবে না। বিচারকের মেয়াদ হচ্ছে এই 19-এর 6 বছর বলছে শাহ ইমরান। না ভাইয়া, 6 বছর না, ভুল বলেছ। দেখো, আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালত যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা নেদারল্যান্ডের হেগ শহরে আছে, এটার বিচারকের মেয়াদ হচ্ছে 9 বছর আর সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর। ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ওকে, এবার আসেন, কোন দুটি প্লেটের সংযোগ স্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? ভূগোলের টপিক। মাউন্ট এভারেস্ট অবস্থিত কোন দুটি সংযোগ? ইন্ডিয়ান ও ইউরেশিয়ান, ইন্ডিয়ান ও আফ্রিকান, বার্মিজ ও ইউরেশিয়ান, ইন্ডিয়ান ও বার্মিজ। যে প্লেট, টেকটনিক প্লেট আছে ভূগর্ভস্থতে, যে টেকটনিক প্লেট আছে, তাহলে সেই সেই কোনটা? মাউন্ট এভারেস্ট কোথায় আছে? মাউন্ট এভারেস্ট আছে কোথায়? তিব্বতে। তাহলে এই যে তিব্বতে, তাহলে এই তিব্বত আর ইউরোপ তিব্বতে দেখবেন পাশাপাশি। তাহলে ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান, ইউরেশিয়ান যে টেকটনিক প্লেট আছে, সেই টেকটনিক প্লেটে, সেই প্লেটের সংযোগস্থলে আছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। ওকে, এর পরের কোশ্চেন, এগুলো আলোচনা করেছি। 21 নম্বর কোশ্চেন আলোচনা করেছি। 21 বলছে বান্দা আছে। 21 নম্বর প্রশ্ন, বান্দা আছে, বান্দা আছে, বান্দা আছে। এরপরে ইরিয়ান জায়া, বান্দা আছে, ইরিয়ান জায়া, পশ্চিম পাপুয়া। এগুলো কোথাকার? কোথাকার এরা কোথায় ই করে? কোন দেশে? ইন্দোনেশিয়া। বান্দা আছে, ইরিয়ান জায়া, এগুলো কোন দেশের? ইন্দোনেশিয়া। ফেসবুকের সদর দপ্তর কোথায় আছে? সিয়াটল, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া। বলেন তো ফেসবুকের সদর দপ্তর, ফেসবুকের সদর দপ্তর আছে কোথায়? ফেসবুকের সদর দপ্তর কোথায়? পাবেন, সবাই ফেসবুক চালান। ক্যালিফোর্নিয়া, থ্যাংক ইউ। ফেসবুকের সদর দপ্তর আছে কোথায়? ক্যালিফোর্নিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআই যেটাকে আমরা বলি, টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আর বাংলাদেশে এটা হচ্ছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ। তাহলে একটা হচ্ছে টিআই আর এটা হচ্ছে টিআইবি। টিআইবিটা হচ্ছে বাংলাদেশের। তাহলে এটিআই এর সদর দপ্তর কোথায় আছে? জার্মানিতে। কোথায়? টিআই এর সদর দপ্তর কোথায় আছে? হেগে, নেদারল্যান্ডের না, প্যারিসের না, বুদাপেস্ট হাঙ্গেরি না, বার্লিন জার্মানি, বার্লিন জার্মানি। আচ্ছা, জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন হিটলার। হিটলারকে নিয়ে আমরা একটু আলোচনা করব, হিটলারকে নিয়ে আপনারা একটু পড়বেন। হিটলার, ওয়ান স্টেট ওয়ান লিডার ওয়ান নেশন, ওয়ান স্টেট ওয়ান লিডার ওয়ান নেশন, এই কথা বলেছে কে? হিটলার বলেছে। কে বলেছে? হিটলার বলেছে। হিটলার বলেছে যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। হিটলার ইহুদিদেরকে মারার জন্য, নিধন করার জন্য একটা অভিযান পরিচালনা করেছিল, তার নাম হলো হলোকাস্ট। হলোকাস্ট অভিযান। হলোকাস্ট অভিযান হচ্ছে ইহুদি নিধন অভিযান। হলোকাস্ট অভিযান, ইহুদি নিধন অভিযান, হলোকাস্ট অভিযান। আচ্ছা, এরপরে হিটলার আত্মহত্যা করেছে 1945 সালে। হিটলারের গোপন বাহিনীর নাম ছিল গ্যাস্টাপো, আর তার ব্যক্তিগত বাহিনী ছিল টর্ম ট্রুপার। তো এই হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন কবে? 1933 সালে। কত সালে? 1933 সালে। 1933 সালে। ওকে, 25 নম্বর কোশ্চেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদর দপ্তর কোথায়? মানবাধিকার, আমি আপনাদেরকে বলেছিলাম জাতিসংঘের মানবাধিকার এবং নারী নিয়ে, মানব অধিকার এবং নারী, মানবাধিকার এবং নারী, এদের সদর দপ্তর একটা জায়গায় আছে। দেখেন, খাদ্য বিষয়ক ইতালির রোম, এটা হচ্ছে খাদ্য বিষয়ক হচ্ছে ইতালির রোম। আর বিচারিক কার্যক্রম, বিভিন্ন আদালত ফাদালত, এগুলো হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড।
আর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র এগুলো হচ্ছে এই জাতিসংঘ নারী এবং মানবাধিকার রিলেটেড যেগুলো আছে এগুলো হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। কোথায়? মানে কি বলে কি, সরি 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 সরি, জাতিসংঘের মানবাধিকার, মানবাধিকার রিলেটেড কোথায়? এই বিচার এবং মানবাধিকার, বিচার এবং মানবাধিকার, বিচার এবং মানবাধিকার কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ড। আর এই নিউ ইয়র্কে কাদের সদর দপ্তর আছে? নিউ ইয়র্কে কাদের সদর দপ্তর আছে? যেগুলো হচ্ছে ইউএন দিয়ে শুরু, ইউএন দিয়ে শুরু। এবং বলেছিলাম যে টাকা পয়সা রিলেটেড, টাকা পয়সা রিলেটেড যেগুলো এগুলো আছে ওয়াশিংটন ডিসি, যেমন আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো ওয়াশিংটন ডিসিতে। এরপর আমরা বলেছিলাম তেল গ্যাস নিয়ে কাজ করে, তেল গ্যাস নিয়ে যেগুলো কাজ করে সেগুলো সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রিয়ার ভিয়েনাতে। অস্ট্রিয়ার কোথায়? ভিয়েনাতে। তাহলে দেখেন মানবাধিকার এবং বিচারিক কার্যক্রম এগুলো সদর দপ্তর কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ড, জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে আগ্রহী G8 ভুক্ত দেশ নয়, G8 ভুক্ত দেশ নয়। তাহলে দেখেন G8 ভুক্ত সদস্য দেশ, এটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে কিন্তু অলরেডি, যে G8 এর একমাত্র এশীয় দেশ নাম কি তার? জাপান। তাহলে এই G8 ভুক্ত এশীয় দেশ জাপান ও আছে, জার্মানি আছে। যে টেকনিক বলেছিলাম, আজই জার্মানিতে সেফ মনে করে, আজই জার্মানিতে সেফ মনে করে, আজই জার্মানিতে সেফ মনে করে, আজই জার্মানিতে সেফ মনে করে। তাহলে দেখেন সদস্যতে আগ্রহী কোন দেশ? বর্তমানে সদস্যতে আগ্রহী কোন দেশ? আর্জেন্টিনা। কোন দেশ? আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনার সদস্য হতে চায় আগ্রহী দেশ আর্জেন্টিনা। ওকে, আমাদের ডান হলো 10, মডেল টেস্ট 10 ডান, মডেল টেস্ট 10 ডান, মডেল টেস্ট 10 ডান। একটু কমেন্টে লেখেন 10, 1 to 10 ডান, 1 to 10 ডান, 1 থেকে 10 ডান নাকি? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, যে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1 থেকে 10 পর্যন্ত ডান, 1 to 10 ডান। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। হো হো হো, নিজে নিজে পড়তে গেলে হয়তো পড়ে ফেলা যেত, পড়ে ফেলা তো যেতই না। লা 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 লা। ওকে, আসেন 11তে আগাই না আমরা আজকে, ইনশাল্লাহ দেখি কতদূর যাইতে পারি। এনার্জি বোর্ডেরও আছে, আমারও আছে, শুধু আপনাদের এনার্জিটা দরকার। দ্রুত সলভ করার চেষ্টা করব, একটু দ্রুত করব। সর্বাধিক, সর্বাধিক ব্যালন ডিওর বিজয়ী খেলোয়াড় কে? সর্বাধিক ব্যালন ডিওর বিজয়ী খেলোয়াড় কে? ব্যালন ডিওর পাইছে সর্বাধিক কে? ক্রিস্টিয়ানো রোনালদো, তারপর হচ্ছে পেলে, মেসি, রোনালদিনহো, বলেন কে? সর্বাধিক ব্যালন ডিওর কে পেয়েছে? ইজি কোশ্চেন, পারবেন, এটা তো সবাই পারার কথা। মেসি না? তাহলে একের অ্যান্সার হচ্ছে মেসি। আচ্ছা, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? এএসএম আব্দুল হালিম, মোহাম্মদ আবু সুলাইমান চৌধুরী, ইমাম মজুমদার, আব্দুল মুঈদ চৌধুরী, মুঈদ চৌধুরী, বলেন কে? বর্তমান সময়ে মুঈদ চৌধুরী, বর্তমান সময়ে কে? মুঈদ চৌধুরী। কোন ব্যক্তি? মুঈদ চৌধুরী। 2 এর আনসার 4। ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এই ইরান আলোচিত হয়েছে এবছরে, তাই না? তাহলে ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ইব্রাহিম রাইসি, মোহাম্মদ মুখবার, আলী খোমেনি, মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান কে? বলো কে? 3। আপনি মনে হয় 7 আপ দলের সাপোর্টার। ও আচ্ছা, অন্য একজন কমেন্ট করলো। তাহলে 3 এর সি, 3 এর অ্যান্সার কি? সি, মাসুদ পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান, মাসুদ
পেজেশকিয়ান, বলো মাসুদ পেজেশকিয়ান। কি বললাম? মাসুদ পেজেশকিয়ান। আচ্ছা, এরপরে আসো কোশ্চেন 4, তোমরা সলভ করবা, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। জিডিপির সবচেয়ে বেশি অবদান কোন খাতে? জিডিপির সবচেয়ে বেশি অবদান কোন খাতে? জিডিপিতে সবচেয়ে বেশি অবদান শিল্প, অর্থনীতি, কৃষি, সেবা। জিডিপিতে সবচেয়ে বেশি অবদান, জিডিপিতে সবচেয়ে বেশি অবদান, জিডিপিতে সবচেয়ে বেশি অবদান কোন খাতে বলো তো ভাই? সবচেয়ে বেশি জিডিপি অবদান কোন খাতে? সেবা খাতে। সবচেয়ে বেশি অবদান কোন খাতে ব্রাদার? সেবা খাতে জিডিপির অবদান সবচেয়ে বেশি। দেশে ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্পের নাম কি? বাংলাদেশের ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্প কোনটা? রূপপুর, রামপাল, মহেশখালী, পায়রা, কোনটা? রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাটে, রামপালে আছে, এই বাগেরহাট। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাটে। মহেশখালী এটা আছে কক্সবাজার, কক্সবাজার, মহেশখালী, কক্সবাজার, মহেশখালী। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, আর ওদিকে রূপপুর তাপবিদ্যুৎ, রূপপুর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সর্ববৃহৎ প্রকল্প। 6 নম্বর, আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? বায়ান্নর ভাষান্ত মহাদেশ না, নিউজিল্যান্ড তো মহাদেশ না, আলাস্কা তো একটা অঙ্গরাজ্য। আমরা বলেছিলাম ওশেনিয়া মহাদেশের আরেকটা নাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। তাহলে ওশেনিয়ার আরেকটা নাম কি? ওশেনিয়ার আরেকটা নাম কি? অস্ট্রেলিয়া মহাদেশ। কি নাম? অস্ট্রেলিয়া মহাদেশ। ওশেনিয়ার আরেকটা নাম কি? অস্ট্রেলিয়া মহাদেশ। কি নাম ব্রাদার? অস্ট্রেলিয়া মহাদেশ। তাহলে অ্যান্সার কি? অস্ট্রেলিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশের দেশ হচ্ছে 14টা, সবচেয়ে ছোট। 8 নম্বর প্রশ্নের দিকে একটু তাকাবেন, প্রশ্ন একটু 8-এর দিকে তাকান, কি বলছে? কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়? পারার কথা, এগুলো বেসিক অ্যাফেয়ার্স এর কথাবার্তা। প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়, ফিজি, ভানুয়াতু, মালদ্বীপ, পালাও। তাহলে দেখেন তো, এই মালদ্বীপটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে আছে। মালদ্বীপ এশিয়া, পালাও ওশেনিয়া মহাদেশ, ভানুয়াতু ওশেনিয়া মহাদেশ, ফিজি ওশেনিয়া মহাদেশের দেশ। ফিজি কি? ওশেনিয়া মহাদেশের দেশ। তাহলে বলছে কি? বলছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ না। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ নয় কোনটা তাহলে? মালদ্বীপ। মালদ্বীপ কি প্রশান্ত মহাসাগরে আছে? মালদ্বীপ তো এশিয়া মহাদেশের মধ্যে। তাহলে এগুলো ওশেনিয়া মহাদেশের দেশ, তো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ। তাহলে অ্যান্সার কি? মালদ্বীপ। আচ্ছা, 9 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন 9 কি বলছে? প্রশ্ন বলছে বাংলার প্রাচীন জনপদ কোনটা? প্রাচীন জনপদ হরিকেল জনপদ যেটা, এটা হরিকেল জনপদটা কোথায় গড়ে ওঠে? চট্টগ্রাম। হরিকেল জনপদ গড়ে উঠেছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, আর হলো সিলেট অঞ্চলে। সিলেট অঞ্চলে। গৌর জনপদ উল্লেখ পাওয়া যায়, গৌর বাংলাদেশের একমাত্র জেলা চাপাই নবাবগঞ্জ গৌর জনপদের অন্তর্ভুক্ত ছিল। পুন্ড্র জনপদ বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুরে ছিল পুন্ড্র জনপদ। তাহলে এই পুন্ড্র যে জনপদটা আছে এটা হলো সবচেয়ে পুরাতন, সবচেয়ে প্রাচীন পুন্ড্র জনপদ। তাহলে এই জনপদ অ্যান্সার হবে কি? পুন্ড্র। জাতিসংঘের শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত বছর? এই তোমরা কি জানো অর্ণব স্যারের বয়স কত? অর্ণব স্যারের বয়স হচ্ছে 17 বছর 8 মাস 21 দিন। চিরতরুণ, চিরতরুণ। 17 বছর 8 মাস 21 দিন, চিরতরুণ। দেখো, তুমি আমাকে বলো, এই যে জাতিসংঘ সনদ অনুযায়ীও আমি এখনো ছোট শিশু। জাতিসংঘের সনদ অনুযায়ী আমি এখনো ছোট শিশু। 0 থেকে 2, 0 থেকে 12, 0 থেকে 14 না, 0 থেকে 18 বছর পর্যন্ত সবাই শিশু, সবাই শিশু। দেখো, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত, বোকা, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত, তুমি জানো না। ওকে, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। বলো কেমন আছো? ভালো। এই দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, সৈয়দপুর, উত্তরবঙ্গের মানুষ কেমন আছো বলো? ভালো আছো? ওকে, আচ্ছা চলেন আমরা একটু আলোচনা করি। ইংল্যান্ডের বর্তমান জাতিগোষ্ঠী কোন বংশোদ্ভূত? ইংল্যান্ডের বর্তমান জাতিগোষ্ঠী কোন বংশোদ্ভূত? রোমান, আমেরিকান, জার্মান, ফরাসি? ফরাসি। আচ্ছা, একজন বিভা বলছে আমি তাহলে বুড়ো বুইরা হয়ে গেলাম,
তাতে আমার কি? হও তুমি বুড়া, তাতে আমার কি? তাহমিনা আক্তার বিভা বলছে নাউজুবিল্লাহ, আল্লাহ পাপ দিবে ভাইয়া, পড়া পাবেন না। পড়া পাবেন না মানে? তুমি, তোমার কি কোনো কনফিউশন আছে যে অর্ণব স্যারের বয়স 17 বছর 8 মাস 13 দিন 21 দিন? কোনো কনফিউশন আছে? তোমার 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 আন্টিকে ডাক দিই, এখন ডাক দিয়ে বলি আমার সার্টিফিকেটটা নিয়ে আসার জন্য, বার্থ সার্টিফিকেট নিয়ে আসার জন্য। নিয়ে আসুক এখন, দেখাই তোমাকে, বিশ্বাস না হলে দেখাই তোমাকে, বিশ্বাস না হলে এখন কেন বিশ্বাস করবা না? আমাকে দেখে কি খুব 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 বয়স্ক মনে হয়? পাগল, কি সব কথাবার্তা বলো তোমরা? এখনো চির তরুণ। তোমার সাথে আমাকে দাঁড় করায় দিলে দেখা যাবে তুমি আমার থেকে বেশি বড় হয়ে যাচ্ছ, তোমরা আমার থেকে বেশি বড়। তোমাদের সাথে আমি দাঁড়ালে দেখবা যে আমার মনে হবে যে আমি ছাত্র। আমাকে এখন দেখলে মনে হয় কি আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র। আমি যদি এখন কলেজ ড্রেস পরে কলেজে যাই, আমার আমার রাজুক কলেজে যদি আমি এখন যাই, কলেজ ড্রেস পরে ব্যাগ নিয়ে আইডি কার্ড ঝুলায়া, ওই কলেজের দারোয়ানও আমাকে চিনতে পারবে না। এই এখন একজন বলছে মুনতিহিনা মুস্তারিন, আপনাকে দেখে তো মনে হয় 12। তুমি কিন্তু ঠিক বলছো, তুমি এই জন্য একটা চকলেট পাবা। তুমি কিন্তু ঠিক বলেছো। ওকে, চলো আমরা প্রশ্ন সলভে যাই। ও, 11 নম্বর প্রশ্নের দিকে দেখো কি বলছে। তাহলে ইংল্যান্ডের জাতিগোষ্ঠী বর্তমানে কি নামে পরিচিত? জার্মান। কি নামে, কোন জাতিগোষ্ঠী নামে পরিচিত? জার্মান নামে পরিচিত, জার্মান। মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলন শুরু করেন কবে? মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলনের জনক, অহিংসা আন্দোলনের জনক, সত্যাগ্রহ আন্দোলনের জনক কে? মহাত্মা গান্ধী। তাহলে এই মহাত্মা গান্ধী এই আন্দোলনটা কবে শুরু করেছিলেন? 1942 সালে। অর্থাৎ ভারত ছাড় মানে ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন সেটা হলো ভারত ছাড় আন্দোলন। ওকে, একটু দ্রুত আগাইতে হবে ভাই, অনেক রাত হয়ে গেছে। ওকে, 13 নম্বর প্রশ্নের দিকে তাকাও তো ভাই। কোনটি প্রাচীন সভ্যতা? সভ্যতা রিলেটেড প্রশ্ন কিন্তু জাহাঙ্গীরনগরে আসে। কোনটি প্রাচীন সভ্যতা? দেখো, এই যে গ্রিস, এই গ্রিস একটা সভ্যতা গড়ে উঠেছিল, তার নাম হচ্ছে গ্রিক সভ্যতা। এই রোমে একটা সভ্যতা গড়ে উঠেছিল, তার নাম হচ্ছে রোমান সভ্যতা। এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল পাকিস্তান। এই সিন্ধু সভ্যতা পাওয়া যায় পাকিস্তান এবং ভারতে। ভারতে। আর এই মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে ইরাকে। ইরাকে সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হলো মেসোপটেমীয় সভ্যতা, ইরাকে গড়ে ওঠে। এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠল 2 নদীর মধ্যবর্তী স্থানে, যেটার নাম হচ্ছে টাইগ্রিস, টাইগ্রিস নদী আর হলো ইউফ্রেটিস নদী। টাইগ্রিস আর কি ইউফ্রেটিস। ও, 14 নম্বর কোশ্চেনটা এই বছরে আর আলোচিত না। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা কোন সময়কার স্লোগান? মুক্তিযুদ্ধকালীন সময়ের স্লোগান, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। ওকে, 12 14 পর্যন্ত ডান। এবার আসো 15 নম্বর প্রশ্নের দিকে তাকাও। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান শান্তির সংবিধান বলা হয়। 15 নম্বর প্রশ্নের দিকে তাকাও। 15 প্রশ্ন 15, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান। দেখো, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হলো ভারতের সংবিধান, এটা আমরা জানি। আর পৃথিবীর শান্তির সংবিধান হলো জাপানের সংবিধান। বের করো কোথায় আছে। যুক্তরাজ্য না, বাংলাদেশ যুক্তরাষ্ট্র না, যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে সবচেয়ে ছোট সংবিধান। তাহলে ভারত আর হলো জাপান, অ্যান্সার বি, ভারত আর জাপান। 1947 সালে ব্রিটিশ সরকারের সময়ে ভারত উপমহাদেশে স্বাধীন হয়। 1947 সালে 1947 সালে যে ব্রিটিশ শাসকের সময়ে ভারত উপমহাদেশ স্বাধীন হয়, অর্থাৎ কোন লর্ডের সময়? লর্ড মাউন্ট বেটন, লর্ড বেন্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড হেস্টিং। এই কর্নওয়ালিস তো এই সময়টা ছিলই না, লর্ড বেন্টিং ছিল না, লর্ড মাউন্ট বেটেন। বিশেষ ভাইসরয়, সর্বশেষ ভাইসরয়ের নাম কি ছিল? সর্বশেষ ভাইসরয়ের নাম কি ছিল? সর্বশেষ ভাইসরয়ের নাম কি ছিল? লর্ড মাউন্ট বেটেন। কে ছিল? লর্ড মাউন্ট বেটেন, লর্ড মাউন্ট বেটেন। ওকে, আচ্ছা আচ্ছা। ওকে, 17 নম্বর, বাংলাদেশের সাংবিধানিক নাম। এই তোমরা আমার জন্য একটু দোয়া করো তো ভাই, গতকালকে গলায় কাটা বিঁধছে, এই কাটা এখনো যাচ্ছে না রে ভাই। আমার জন্য একটু দোয়া করো তো ভাই, সুস্থ হয়ে যাই। গতকালকে রাতে
গলায় কাটা বিঁধেছে, এর ছোট কাটা খুব সম্ভবত। তো এই কাটা এখনো গলা থেকে যাচ্ছে না, এই গলার এই বাম পাশে। হ্যাঁ, তোমরা কেউ যদি দোয়া টোয়া পারো, যদি দোয়া পারো, এই কাটা চলে যাওয়ার দোয়া যদি পারো কেউ একটু পড়ে আমার নামে একটু দোয়া করে দিও তো ভাই। হ্যাঁ, ভাই বোন আমার গলায় খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সাংবিধানিক নাম কি? এই কোশ্চেন তো পারবা, স্কিপ করলাম এটা। এরপরে আসো, পাতিল আরব জলাধারকে নিয়ে দ্বন্দ্ব আছে ইরাক এবং ইরানের মধ্যে। বেশি করে গরম পানি খান। হ্যাঁ, খেয়েছি। বিড়াল থাকলে ওর পা ধরে মাফ চাবো? লেবু খেয়েছি, কোক খেয়েছি, গরম পানি খেয়েছি, ভাত, সাদা ভাত একসাথে নিয়ে, হ্যাঁ, একটু মুঠি করে লোকমা খেয়েছি। থ্যাংক ইউ বিজয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। একটু দোয়া করে দেন তো ভাই, দ্রুত যেন সুস্থ হয়ে যাই। আচ্ছা, খুব কষ্ট। এমন কেউ আছেন নাকি আমার সাথে? আপনাদেরও কাটা কাটা টাটা কারো বিঁধলো কিনা? খুব খারাপ লাগছে। বিলাইয়ের পা ধরেন, বিড়াল নাই, কোথেকে ধরবো? সাতির আরব জলাধার, তাহলে ইরান এবং ইরাকের যে দুটি দেশে মানে দ্বন্দ্ব আছে সাতির আরব জলাধারকে নিয়ে। হাজার হ্রদের দেশ বলা হয়। দেখেন, ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান বলতে একটা কথা আছে, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ হচ্ছে একটা ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, এইগুলা, তাই না? তাহলে দেখেন, সুইজারল্যান্ড খুবই চমৎকার দেশ। টাকা পয়সা যদি হয়, আপনারা যদি আমাকে একটু দান খয়রাত করেন, তাহলে সুইজারল্যান্ডে একদিন ঘুরতে যাবো ইনশাআল্লাহ। সুইডেন, সুইডেন চমৎকার একটা দেশ। সুইডেন থেকে নোবেল পুরস্কার চালু হয় 1901 সালে। সংবাদপত্র চালু করে প্রথম ডেনমার্ক। ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। নরওয়েকে বলা হয় জেলেদের দেশ, ধীবরের দেশ, এগুলো হচ্ছে নরওয়ে। নিশীত সূর্যের দেশ হলো নরওয়ে। তাহলে অ্যান্সার হবে ফিনল্যান্ড, হাজার হ্রদের দেশ। 20 নম্বর প্রশ্ন, পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সহজ একটা প্রণালী দিয়েছে, পক, এশিয়া মহাদেশে আছে। প্রণালীর কাজ কি? এই যে প্রণালী বললাম, এই প্রণালী কি কাজ করে ব্রাদার? এই প্রণালী কি কাজ করে? প্রণালী কাজ করে হচ্ছে পৃথক করে। এই প্রণালী পৃথক করে কাকে? দুইটা স্থলকে, দুটি স্থলকে প্রণালী হচ্ছে পৃথক করবে। প্রণালী পৃথক করে দুইটা স্থলকে, আর যুক্ত করে কাকে? জলকে। যুক্ত করে কি? জলকে। যুক্ত করে কাকে? জলকে। তাহলে বলছে যে কোন দুইটা দেশের মধ্যে আছে? ভারত এবং পাকিস্তান না, নেপাল ভারত না, ভারত শ্রীলঙ্কা। তাহলে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে প্রণালী আছে তার নাম হচ্ছে পক প্রণালী। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশের কোন রোগ নির্মূলে স্বীকৃতি দেয়নি? স্বীকৃতি দেয়নি বলেছে। যক্ষ্মা, কালাজ্বর, পোলিও, ফাইলেরিয়া। বলেন তো। এটা এই যে স্বাস্থ্য সেবা নিয়ে আসছে, স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সেবা। দেখি পারেন কিনা। যক্ষ্মা, থ্যাংক ইউ। যক্ষ্মা রোগের যক্ষ্মা ভালো হয়, আছে না? যক্ষ্মা ভালো হয়, স্বীকৃতি দেয়নি। ওকে, আরব বসন্ত। এই যে দেখেন 2010 সালের ডিসেম্বর মাসে আরব বসন্ত হয়েছিল। এই যে ডিসেম্বর মাসে যে আরব বসন্ত হয়, কোথায় হয়? তিউনেশিয়াতে। এই আরব বসন্ত কোথায় হয়েছে? তিউনেশিয়াতে হয়েছিল আরব বসন্ত। তাহলে আরব দেশগুলোর যে গণজাগরণটা ছিল, আরব দেশগুলোর যে গণজাগরণ ছিল, সেটাকে আমরা কি বলছি? আরব বসন্ত বলছি। আরব দেশের যে গণজাগরণ, সেই গণজাগরণকে কি বলছি আমরা? আরব বসন্তে বলছি। তাহলে এই দেখেন, প্রশ্ন অ্যান্সার কি? প্রশ্নে কি চেয়েছে? আরব বসন্ত বলতে কি বোঝায়? আরবের বিভিন্ন দেশের গণজাগরণ। আরবি অঞ্চলে বসন্তকাল না, তখন একটা বসন্তকাল ছিল। আরবীয় মহিলাদের ক্ষমতায়ন না, আরবের রাজতন্ত্র না, অর্থাৎ আরব দেশে কি হয়েছে? একটা গণজাগরণ হয়েছে। 22-এর অ্যান্সার হচ্ছে
এ বাংলাদেশ কোটা মুক্ত বাজারে প্রবেশ করে ওপেন মার্কেট পলিসি, বাংলাদেশ ওপেন মার্কেট পলিসিতে কবে প্রকাশ করেছে? কোটা মুক্ত, কোটা বিলুপ্ত, ওপেন মার্কেট কোটা বিলুপ্ত কবে হয়েছে? 2005, 1991 সালে, 1991 সালে কোটা মুক্ত হয়েছে। আচ্ছা 24 নম্বর প্রশ্ন, 24, রেসিডেন্ট আর্টিস্টের সম্মাননা লাভ করেছেন কোন চিত্রশিল্পী? রেসিডেন্ট আর্টিস্টের সম্মাননা লাভ করেছেন কোন চিত্রশিল্পী বলেন তো ভাই? অক্টোবর বিপ্লবী কি বলা হয় ভাইয়া এটাকে? না, একজন কমেন্ট করেছে নুসরাত জাহান, অক্টোবর বিপ্লব, লেনিনের যে বিপ্লবটা আছে ওটাকে বলা হয় অক্টোবর বিপ্লব। লেনিনের বিপ্লবটা অক্টোবর মাসে হয়েছিল, যার কারণে ওটাকে বলা হয় অক্টোবর বিপ্লব, লেনিনের বিপ্লব, বলশেভিক বিপ্লব। ওকে, ওকে বলেন আমাকে। অনেক রেস্ট্রিকশন আছে, ক্লাসে গান গাওয়া যাবে না, ক্লাসে কবিতা পড়া যাবে না, ক্লাসে বেশি হাসা যাবে না, অনেক রেস্ট্রিকশন জীবনে। 1972 সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন, পরিবেশ রক্ষা করে। আচ্ছা দেখেন তো পারবেন এটা? এই যে WHO, এটা স্বাস্থ্য নিয়ে কাজ করে। ইউএনডিপি মানব উন্নয়ন নিয়ে কাজ করে, ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা। তারপরে UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, রিফিউজি নিয়ে কাজ করে। UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যেটা পরিবেশ নিয়ে কাজ করে। তাহলে অ্যান্সার কি? এ। ও 24 নম্বরের অ্যান্সার বলি নাই, আর্টিস্ট। ও আপনারা অ্যান্সার করছেন, হ্যাঁ দেখি কি কি অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এসেন সর্বশেষ 25, 26, 2024 সালে 14তম সামাজিক ব্যবসার শীর্ষ সম্মেলন কোথায় হয়? দেখছেন অবস্থা? এটা এটা কেটে দেন, এই সি নাম্বার অপশনটা কেটে দেন, এটা অন্য একটা বিপ্লবের সাথে চলে আসছে। 26-এর নরওয়ে, সুইডেন, ফিলিপাইন, সুইজারল্যান্ড। 26 নম্বর প্রশ্নের অ্যান্সার করেন। 26 কোন দেশে সামাজিক ব্যবসা? একটা বলেন তো ভাইয়া। ফিলিপাইন, ফিলিপাইন, থ্যাংক ইউ, ফিলিপাইন। ভালো আছে নাকি? মডেল টেস্ট আমরা কত সলভ করলাম? এখন 11 সলভ করেছি। আরে বাহ, 11 সলভ করে ফেললাম, এবার 12। দেখি আপনাদের মানুষ সংখ্যা তো কমে গেছে, আপনাদের মানুষ সংখ্যা তো কমে গেল, মানুষের সংখ্যা তো কমে গেল, তাহলে কিভাবে হবে বলেন? মানুষের সংখ্যা কমে গেল তো। এবার শুনেন, মন দিয়ে শুনেন, কিছু কথা বলবো, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন, কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মন দিয়ে শুনেন। যে সকল ব্যক্তিরা, যারা আপনারা রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, তারপরে জাহাঙ্গীরনগর, খুলনা ইউনিভার্সিটি আলাদা হয়ে গেল, সাস্ট আলাদা হয়ে গেল, কুমিল্লা আলাদা হয়ে গেল, বাকি সবগুলো দেখবেন আস্তে আস্তে করে হয়তো আর আলাদা হয়ে যাচ্ছে। এই যে আলাদা হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি গুলো, এইগুলোর প্রত্যেকটার বিভিন্ন কোশ্চেন ব্যাংক একটু সলভ করেন, আপনার বিগত বছরের প্রশ্ন সলভ করেন।
সাধারণ জ্ঞানের মধ্যে 80% প্রশ্ন হয় রিপিট। 80% প্রশ্ন রিপিট হয়, আর বাকি যে 2-4টা প্রশ্ন হয় সাম্প্রতিক, ওটা সমসাময়িক ঘটনা থেকে আসে। আমি আজকেও আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করে দেখালাম, 6 ইউনিটের কোশ্চেন সলভ করে দেখালাম। ঠিক আছে, তো এই ইউনিভার্সিটিগুলো আলাদা হয়ে যাচ্ছে মানে একটু বুঝতে হবে যে ইউনিভার্সিটিগুলো নিজেদের মতো করে পরীক্ষা নেবে এবং ভালো ক্যাটাগরির স্টুডেন্টদেরকেই এরা নিবে। ঠিক আছে, তো আমি ব্যক্তিগতভাবে চাই প্রত্যেকটা ইউনিভার্সিটি ভালো স্টুডেন্টগুলোকে পাক, ওই ইংরেজিতে 3-4 পেয়ে ইউনিভার্সিটিতে যেন না পড়তে হয়। আপনি একটা ইউনিভার্সিটিতে পড়তে যাবেন, সেখানে কমপক্ষে আপনাকে ইংরেজিতে 15-এর মধ্যে 8-9 পেতে হবে। এটা একটা স্ট্যান্ডার্ড মান, কোয়ালিফিকেশন দরকার। আর আপনারা পাশের চিন্তায় থাকেন, আপনারা ভালো প্রস্তুতি নেন, টপ করতে যেন পারেন, 100-200-র মধ্যে যেন থাকতে পারেন। এই যে দেখেন, আমি আমার মেরিটাইম ইউনিভার্সিটিতে এই বছর 26তম হয়েছে শিক্ষার্থী, 36তম শিক্ষার্থী হয়েছে মেরিটাইম। আমি আজকে সকালেও পোস্ট করেছি। বিউপিতে আপনারা তো দেখলেনই, 99তম হয়েছে, 100তম হয়েছে, আরো কয়েকজন বিউপিতে। মানে বাংলাদেশের যে কয়জন বিউপির মধ্যে যে কয়টা প্ল্যাটফর্ম থেকে পেয়েছে, এর মধ্যে 100-র মধ্যে একজন আছে। আমি আপনাদেরকে দিয়ে খেয়েছি বা এই করেছি। দেখেন, আমি আজকেও বিউপির মধ্যে দেখেন টপ 30-র মধ্যে আছে আমার স্টুডেন্ট, বিউপির মধ্যে টপ 100-এর মধ্যে আমার স্টুডেন্ট আছে। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে গতবার ছিল 21তম, ছিল 35তম, ছিল অনেকে ছিল। এবং রাজশাহী ইউনিভার্সিটিতে গত বছর আমার স্টুডেন্ট হয়েছে 32তম, গুচ্ছতে হয়েছে একজন 28তম হয়েছে গতবার, আমি পোস্ট করেছি। উম্মে হাবিবা নামে এখনো মনে আছে আমার। দেখেন, আমি আপনাদেরকে এটাই বলবো যে পরিশ্রম যত করবেন আল্লাহ আপনাকে ফল তত দিবে, আর এই পরিশ্রমটা স্ট্র্যাটেজি অনুযায়ী করতে হবে। এই যে বইটা মিনিটিকে ট্যালেন্ট হান্ট বইটার উপরে যে ফ্রি ক্লাস নিচ্ছি, কেন নিচ্ছি যেন আপনারা একটু কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারেন। আমি আমার পেইড ব্যাচে এর থেকে আরো প্রচুর পড়াই, কারণ আজকেও পেইড ব্যাচের সাম্প্রতিক পরীক্ষা আছে। মিহিরজিকে পেজ থেকে হয়তো সাম্প্রতিক পরীক্ষা শুরু হবে আরো 2-1 দিন পরে, কিন্তু আমার পেইড ব্যাচে আজকে থেকে সাম্প্রতিক পরীক্ষা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবং ইভেন এই বইয়ের উপরে পরীক্ষা অলরেডি আমি ঘোষণা দিয়ে দিয়েছি আমার পেইড ব্যাচে। তো যারা মনে করেন আপনারা এই ব্যাচগুলোতে একটু এনরোল করতে চান, সাধারণ জ্ঞানটা একটু ভালো করে পড়তে চান, তো তারা আমার সাধারণ জ্ঞানের ব্যাচ ফি 1020 টাকা, আপনারা ভর্তি হতে পারবেন এই বছরে। মানে আপনাদের 24 ব্যাচের জন্য এটা লাস্ট ফি 1020, সামনের ব্যাচের জন্য এটার ফি বাড়বে ডাবল, বলে দিলাম আগে থেকেই। তো যারা আসতে চান তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01727998624 আসেন, ভর্তির জন্য মেসেজ দিতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাকে সর্বাত্মক হেল্প করব। ঠিক আছে, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আগামীকাল একই সময়ে ঠিক 6:30টায় মিহিরজিকে পেজ থেকে, আর ঠিক রাত 10টায় অর্ণব স্যার পেজ থেকে দেখা হবে। আর এই দুটো ক্লাসই, সবগুলো ক্লাসই বর্তমানে ইউটিউবে আপলোড করা হচ্ছে, অর্ণব স্যার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ রাত, ভালো থাকবেন।